আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের বিখ্যাত কাটা সিরিজের একটি গল্প, দর্পণে প্রতিবিম্বিত কাটা। গল্পটির রচনাকাল প্রাক পূজা 1999, প্রথম প্রকাশ জানুয়ারি 1999। বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন গৌতম রায়। বইটির লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী তুলসী বিশ্বাস ও শ্রীমান দেবেশ বিশ্বাসকে। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প, দর্পণে প্রতিবিম্বিত কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কেষ্টপুর লোকালের প্রথম শ্রেণীর কামরাটায় দ্বিতীয় কোনো যাত্রী ছিল না। বাসু সাহেব সেই নির্জন কামরায় পকেট থেকে কাল রাত্রে পাওয়া টেলিগ্রামটা আবার বার করে পড়লেন। হ্যাঁ, এই দিনের এই কেষ্টপুর লোকালে কোনো ফার্স্ট ক্লাস কামরায় রায়বাহাদুর ওকে বেলডাঙ্গা আসতে বলেছেন। আশ্বস্ত করেছেন যে স্টেশনে একজন লোক ওকে অ্যাটেন্ড করবে এবং মোহন মঞ্জিলে নিয়ে আসবে। এর বেশি টেলিগ্রামে আর কিছু জানানো হয়নি। বাসু খুশি হতেন সকালের লালগোলা প্যাসেঞ্জারটা ধরতে পারলে, তাহলে দিনে দিনেই অকস্থলে পৌঁছে যাওয়া যেত, কিছুটা সময় পাওয়া যেত। এ তো মনে হচ্ছে বেলডাঙ্গায় নেমে মোহনপুর যেতে প্রায় 1 প্রহর রাত হয়ে যাবে। বেলডাঙ্গায় ট্রেনটা পৌঁছানোর কথা সন্ধ্যা 7:50, কিন্তু মিনিট 15 লেট করায় 8:05 গাড়িটা এসে থামল বেলডাঙ্গায়। বাসু সাহেব তার গ্ল্যাডস্টোন ব্যাগটা তুলে নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লেন। অন্যান্য কামরা থেকেও 2-4 জন যাত্রী নামল। হুইসেল বাজিয়ে অন্ধকারের মধ্যে ট্রেনটা রওনা দিল গন্তব্যস্থলের দিকে। যারা নেমেছে তারা গেটের দিকে রওনা হয়েছে। মুঠো মুঠো জোনাকি জ্বলছে ঝোপে ঝাড়ে। বাসু সাহেব তার ব্যাগটা ওঠাবার উপক্রম করতেই পাশ থেকে কে যেন বলে উঠল, আপনি তো মোহনপুর যাবেন। প্রৌঢ় একজন মানুষ, পায়ে ক্যাম্বিসের জুতো, গায়ে হাফ শার্ট, বেশ সুন্দর কাঁচাপাকা একজোড়া মোচ আছে। এককালে হয়তো জমিদারির নায়েব ছিলেন। বাসু সরাসরি জবাব না দিয়ে প্রতি প্রশ্ন করেন, কেন বলুন তো? না মানে আপনি বাসু সাহেব তো? মোহন মঞ্জিলে যাবেন তো? আমি আপনাকে নিতে এসেছি। আপনার পরিচয়? আগে আমার নাম শ্রীধর গোসাই, আমাকে তুমি বলবেন। রায়বাহাদুরের এস্টেটের কাজ করছি আজ 40 বছর। বুঝলাম, তা আমাকে চিনলে কি করে? আগে ফার্স্ট ক্লাস থেকে আর কেউ তো নামেনি। ওয়েল ডিটেক্টেড। ঠিক আছে, চলো। কুলি করতে হলো না। শ্রীধরই ওর ব্যাগটা উঠিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্টেশনের বাইরে একটা পুরাতন মডেলের কালো শেভলে দাঁড়িয়েছিল। তার ড্রাইভার সেলাম করে পিছনের পাল্লাটা খুলে দিল। শ্রীধর গোসাই বাসু সাহেবের ব্যাগটা নিয়ে ড্রাইভারের পাশের আসনে বসল। গাড়িটা রওনা দিল। কৃষ্ণপক্ষের রাত্রি। স্টেশন চত্বর পার হবার পর ঘন অন্ধকারাচ্ছন্ন গ্রাম্য পরিবেশে একজোড়া হেডলাইটের আলোয় এঁকে বেঁকে চলল গাড়িটা। কিছুটা পথ এগিয়ে যাবার পরই গতিবেগ কমাতে হলো। পিচমোড়া রাস্তা অতিক্রম করে গাড়িটা এবার খোয়া বাঁধানো গ্রাম্য সড়কে এসে পড়েছে। পিছনে একটা গেরুয়া চালচিত্র রচনা করে এঁকে বেঁকে চলেছে মোহনপুরের দিকে। মাঝে মাঝে 2-4 ঘর মানুষের বাস। বিজলিবাতির লাইন আসেনি, তারা হ্যারিকেন জ্বালিয়ে কাজকর্ম সারছে। অবশেষে একসময় যাত্রা সম্পূর্ণ হলো। দূর থেকে হেডলাইটের আলো পড়তেই ঢালাই লোহার গেটটা খুলে গেল। শেভলে গাড়িটা এসে থামল পোর্টিকোর নিচে। তৎক্ষণাৎ অন্তরিক্ষ থেকে আবির্ভূত হলো একজন। তার হাতে 5 সেলের বড় টর্চ। মোহনপুরে কিন্তু বিজলি বাতি আছে। ড্রাইভার দৌড়ে এসে পিছনের দরজাটা খুলে দিল। টর্চ বাতিটা বোধ করি লোডশেডিং এমার্জেন্সি বাবদ। টর্চ হাতে লোকটা এগিয়ে এসে যুক্ত করে নমস্কার করে বললে, আসেন স্যার, এইদিকে। হাত বাড়িয়ে শ্রীধরের হাত থেকে গ্ল্যাডস্টোন ব্যাগটা গ্রহণ করে গ্র্যান্ড স্টেয়ার্স বেয়ে উপরে উঠে এলেন ওরা দুজন। শ্রীধর আবার উঠে বসল গাড়িতে। গাড়িটা গ্যারেজের দিকে চলে গেল। ওরা দুজন পাশাপাশি এগিয়ে এলেন বৈঠকখানার দিকে। বাসু আচমকা প্রশ্ন করেন, তোমার নাম তো দশরথ,
তাই নয় দশরথ জানা? লোকটা থমকে গেল, অবাক হয়ে বললে, আপনি দশরথ দ্বারে চেনেন? আগে না, আমার নাম হরিদাস। আগে দশরথদা আমারে বলি রাখিছিল কলকাতা থেকে একজন সাহেব আজ রাত 8:30 নাগাদ আসবেন। তাই হুজুর আমি টিপবাতি হাতে দাঁড়িয়ে আছি, আসেন স্যার। বৈঠকখানার ভেজানো পাল্লাটা হাট করে খুলে দিয়ে লোকটা বলল, সাহেব আসি গেছেন, বলে আর দাঁড়ালো না। ব্যাগটা নামিয়ে রেখে নিজের কাজে চলে গেল। ঘরে জোরালো নিয়ন বাতি জ্বলছে, ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন লোক সেখানে উপস্থিত। বাসু তাদের উপর চোখ বুলিয়ে এক লহমার মধ্যে বুঝে নিলেন এরা জানে না যে তিনি এ সময় আসবেন। সবাই অবাক হয়ে তাকে দেখছে। হঠাৎ সে দলের ভেতর একজন প্রৌঢ়া, তার মাথায় কাঁচা পাকা চুলে সিঁদুর চিহ্ন, ঘোমটাটা তুলে দিয়ে এগিয়ে এলেন। যুক্ত করে নমস্কার করে বললেন, আসুন আসুন, ভিতরে এসে বসুন। কলকাতা থেকে আসছেন নিশ্চয়ই? বাসু প্রতি নমস্কার করে বললেন, আজ্ঞে হ্যাঁ, কেষ্টপুর লোকালে। আপনি নিশ্চয়ই শশীকলা দেবী, তাই নয়? আজ্ঞে হ্যাঁ তাই, কিন্তু আমি আমার নাম প্রসন্ন কুমার বাসু। আমি যে এই ট্রেনে আসছি তা কি রায়বাহাদুর আপনাকে বলতে ভুলে গেছেন? না না, ভুলে যাবে কেন? বলেছে, নিশ্চয়ই বলেছে। আমি বোধহয় সে কথা ভুলে বসে আছি। আজকাল আমার কিছুই মনে থাকে না। উনি নিশ্চয়ই আমাকে বলেছিলেন যে আপনি আজ সন্ধ্যায় কেষ্টপুর লোকালে আসবেন। আমি গৃহ অভ্যন্তরে যারা আড্ডা মারছিলেন তারা এখনও স্বাভাবিক হতে পারেননি। তাদের দিকে হাত বাড়িয়ে গৃহস্বামিনী বললেন, আপনি তো এদের সবাইকে চেনেন, নতুন করে কি আর পরিচয় দেব? আর ইনি হচ্ছেন মিস্টার প্রসন্ন কুমার বাসু, রায়বাহাদুরের বাল্যবন্ধু। বাসু সাহেব আন্দাজ করেন শশীকলা অনুমান করেছেন আগন্তুক রায়বাহাদুরের বাল্যবন্ধু। এই সময় রানীকালার মুর্শিদাবাদী সিল্কের শাড়ি পরা একটি সুন্দরী যুবতী এসে বলে, এক্সকিউজ মি স্যার, আপনি কি ব্যারিস্টার পি.কে. বাসু? বাসু হেসে বলেন, তুমি আমার নাম শুনেছ দেখছি, কিন্তু আমি যে আজ সন্ধ্যায় আসছি সেটা তুমিও জানো না। নাকি তোমাকেও রায়বাহাদুর সে কথা বলে রেখেছিলেন আর তুমি বলে বসে আছো? না স্যার, আমাকে তিনি বলেননি। জানা থাকলে আমার ভ্যানিটি ব্যাগে অটোগ্রাফ খাতাখানা নিশ্চয়ই থাকতো। আমার দৃঢ় বিশ্বাস ড্যাডি আমাদের সবাইকে একটা বিরাট সারপ্রাইজ দেবে বলে খবরটা আস্তিনের তলায় লুকিয়ে রেখেছিল। কিন্তু তিনি কোথায়, তোমার ড্যাডি? মেয়েটি জবাব দেবার সুযোগ পেল না। তার আগেই প্যাসেজের দিক থেকে ভেসে এলো একটা ধাতব ঘণ্টার ধ্বনি। বাসু চটজলদি নিজের মণিবন্ধের দিকে তাকিয়ে দেখলেন 8:53। ঠিক তখনই বৈঠকখানার ভিতর দিকের দরজাটা খুলে গেল। একজন খিদমতগার, এবারও যদি ওর আন্দাজে ভুল না হয়ে থাকে তাহলে দশরথ জানা, এসে ঘোষণা করল, আসুন আপনারা, খানা। প্রায় 5 সেকেন্ড পরে বাক্যটা শেষ করল সে, তৈয়ার। ওই 5টা সেকেন্ড দশরথ জানার মুন্ডুটা সিনেমার টেকনিকের পরিভাষায় ডান থেকে বায়ে ধীরে ধীরে প্যান করছিল। বাসু লক্ষ্য করে দেখলেন সকলেই অল্প বেশি উত্তেজিত। শশীকলা বলে ওঠেন, এমনটা তো কখনো হয়নি। বাসু সামনের দিকে ঝুঁকে পড়ে অপরাজিতাকে প্রশ্ন করেন, তোমার মা কি বলতে চাইছেন? কোন জিনিসটা হয়নি? মেয়েটি সপ্রতিভভাবে জবাবে বলল, আমি জ্ঞান তো কখনো দেখিনি ড্যাডি ডিনারে লেট। কক্ষে উপস্থিত ভদ্রমণ্ডলীর ভিতর থেকে একজন বৃদ্ধ বলে ওঠেন, জয় জগন্নাথ। একদিনে তাহলে রায়বাহাদুর শেষ পর্যন্ত মাত হলেন? বাসু সাহেব তার দিকে ফিরে বললেন, কেন, এর আগে তাকে কোনোদিন মাত করতে পারেননি নাকি মহান্তি মশাই? ভদ্রলোক স্তম্ভিত হয়ে যান। ওই সম্পূর্ণ অপরিচিত সুটেড বুটেড সাহেবটি বোধহয় জীবনের প্রথমবার মোহনপুরে এলো। তা সে হোক না কেন রায়বাহাদুরের বাল্যবন্ধু, সেক্ষেত্রে লোকটা তাকে এভাবে বেমক্কা মহান্তি মশাই নামে ডাকে কি করে? মহান্তি মশাই কিছু বলার আগে ও প্রান্ত থেকে একটি ভদ্রমহিলা, বছর 50 বয়স হবে তার, মাথায় ববকাট চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা, দশরথকে প্রশ্ন করেন, রায়বাহাদুর কোথায় তুমি জানো? কর্তামশাইকে ঘন্টা 2 আগে ওই পূব দিকের ঘরে পড়ার ঘরে দেখেছিলাম আগে, তারপর আর তারে দেখিনি। অপরাজিতা প্রশ্ন করে, স্টাডি রুমের দরজাটা কি এখন খোলা নেই? ঘন্টার শব্দ কি ড্যাডি শোনেননি? আগের দরজাটা আবজানো আছে, তবে তা থাকলেও ঘন্টার শব্দ তিনি নিশ্চয়ই শুনেছেন। আমি গিয়ে দেখে আসব।
শশীকলা বলেন, হ্যাঁ নিশ্চয়ই, দেখে এসো তো। আদেশমাত্র দশরথ ঘর থেকে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। বাসু সাহেব লক্ষ্য করে দেখলেন সকলেই রুদ্ধশ্বাসে কি যেন একটা অলৌকিক ঘটনার প্রতীক্ষা করছে। তাদের জ্ঞানত এমন দুর্ঘটনা নাকি মোহন মঞ্জিলে কখনো ঘটেনি। নৈশাহারের আহ্বানধ্বনি কাংস নির্ঘোষে প্রচারিত হয়ে গেল, অথচ গৃহকর্তা তার পূর্বে বৈঠকখানায় এসে উপস্থিত হয়নি সদল বলে খানা কামরায় যাবার জন্য। বাসু আরও লক্ষ্য করে দেখলেন কক্ষে একজন প্রৌঢ়, আরও একজন যুবতী আর 3 জন অল্প বয়সী যুবক উপস্থিত। এদের মধ্যে অনেককে তিনি আন্দাজে চিনতে পারলেন। ইতিমধ্যে দশরথ ফিরে এসেছে। সসম্ভ্রমে বললে, পড়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ আছে মা ঠাইরান। ভিতর থেকে বন্ধ মানে? তুমি ধাক্কা দিয়ে দেখলে? দশরথ দুদিকে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো তার ঘাড়ে একটাই মাথা, তাই সে ডাকাডাকি করেনি, ধাক্কাধাক্কি করেনি। এইমাত্র প্রশ্নটা যে করেছে, বাবরি চুল দেখে বাসু বুঝতে পেরেছেন সে হচ্ছে সঞ্জয় দুগার। এবার সে শশীকলার দিকে ফিরে জানতে চায়, আমি গিয়ে একবার দেখে আসবো পিসিমা? শশীকলা প্রত্যুত্তর করার সুযোগ পেলেন না, কারণ তার আগেই বাসু সাহেব বলে ওঠেন, না সঞ্জয়, তুমি একা নয়, আমরা সবাই একসঙ্গে যাব। আসুন আপনারা। দশরথ, তুমি পথ দেখাও। সবাই উত্তরাত্তর স্তম্ভিত হয়ে যাচ্ছে। কে ওই বৃদ্ধ আগন্তুক, যাকে অপরাজিতা ছাড়া আর কেউ চেনে না, অথচ যে একের পর একজনকে নাম ধরে সম্বোধন করছে? বাসু সাহেব ভ্রুক্ষেপ করলেন না। দশরথের পিছু পিছু তিনি রওনা হলেন। দলের বাকি সকলেই নীরবে তাকে অনুগমন করল। সকলের পিছনে সেই অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। দলটা এসে থামল স্টাডি রুমের দোরগোড়ায়। বাসু প্রথমে হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখলেন, সেটা পাক খেল বটে, কিন্তু দরজা খুলে গেল না। এবার ধীরে ধীরে দরজায় করাঘাত করলেন বাসু। ভিতরে কোনো সারা শব্দ জাগল না। উপায়ান্তরবিহীন হয়ে এবার বেশ জোরে জোরেই দরজায় আঘাত করলেন, তবু কোনো প্রতিক্রিয়া হলো না। বাসু এবার হাঁটু গেড়ে মার্বেল মেঝেতে বসে চাবির ফুটো দিয়ে ঘরের ভিতরটা একবার দেখলেন। পর মুহূর্তেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে বলে ওঠেন, উপায় নেই, দরজাটা ভেঙে আমাদের ভিতরে যেতে হবে। এই ওর মুখের দিকে তাকায়, কেউ কথা বলে না। আগন্তুক বৃদ্ধের হুকুমটা কিন্তু মেনে নেয় অল্প বয়সী কজন। উপর্যুপরি ধাক্কায় সেগুন কাঠের পাল্লায় অবশেষে চির ধরল। পরের ধাক্কাতেই প্রচণ্ড শব্দে বর্মাটিকের প্যানেল দরজাটা ভেঙে পড়ল। দরজা নয়, দরজার সঙ্গে সংলগ্ন তালাটা। ফলে কপাটটা খুলে গেল ভিতর দিকে। কেউ ভিতরে ঢুকল না। ঘরে আলো জ্বলছে, টেবিল ল্যাম্প। চৌকাঠের বাইরে দাঁড়িয়ে সবাই একসঙ্গে যেন বজ্রাহত হয়ে গেল। ঘরের বাঁ দিকের দেওয়াল ঘেঁষে একটা বড় মেহগিনি কাঠের সেক্রেটারিয়েট টেবিল, তাতেই জ্বলছিল ওই বাতিটা। দরজার দিকে মুখ করে টেবিলের সামনে চেয়ারে বসে আছেন রায় বাহাদুর। তার মাথাটা একপাশে ঝুলে পড়েছে। শুধু মাথা নয়, শরীরের ঊর্ধ্বাঙ্গের অনেকটা। ডান হাতটা আলগাভাবে ঝুলছে। সাদা মার্বেলের মেঝের ওপর রক্তের একটা ছোপ। ডান হাতের নিচেই পড়ে আছে একটা রিভলভার। ব্যাখ্যার প্রয়োজন নেই, রায়বাহাদুর অলকোলবদ্ধ কক্ষে নিজের হাতে নিজের জীবনাবসান ঘটিয়েছেন, নিজের রিভলভারে। প্রথম 2-3 সেকেন্ড প্রবেশদ্বারের বাইরে গোটা দলটা তরিতাহতের মতো দাঁড়িয়ে রইল। তারপর বাসু প্রবেশ করলেন স্টাডিতে। মহান্তি মশাই একটা শকতোক্তি করে বসেন, কি সর্বনাশ! রায়বাহাদুর আত্মহত্যা করেছেন। তৎক্ষণাৎ পিছন থেকে পতনধ্বনি শুনে বাসু ফিরে দাঁড়ালেন। শশীকলার কণ্ঠ দিয়ে কোনো শব্দ নির্গত হয়নি, কিন্তু তার চরণযুগল দেহভার রক্ষা করতে পারছিল না। তিনি মূর্ছিত হয়ে দোরগোড়াতেই লুটিয়ে পড়লেন। বাসু বললেন, সঞ্জয়, ওকে ধরাধরি করে ভিতরে নিয়ে যাও। কে যে ওই মূর্ছাহতা মহিলাকে সরিয়ে নিয়ে গেল বাসু আর তা দেখলেন না। তিনি এগিয়ে গেলেন চেয়ারে বসা রায়বাহাদুরের মৃতদেহের দিকে। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, তাহলে আমরা যে শব্দটা শুনছিলাম তা কোনো গাড়ির ব্যাকফায়ারের আওয়াজ নয়, ওটা পিস্তলের শব্দ। বাসু আবার এদিকে ফিরে দেখলেন কথাটা বলেছে কক্ষে উপস্থিত একমাত্র অচেনা মহিলাটি। সালোয়ার পাঞ্জাবি পরা, শ্যামলা কিন্তু সুতনৌকা মেয়েটির বয়স 22-24 হতে পারে। সম্ভবত এই মোহনপুরেরই বাসিন্দা।
আজ রাত্রে হয়তো তারও আমন্ত্রণ ছিল সায়মাসে। সলিলের বোন কি? বুঝে উঠতে পারলেন না। বাসু জানতে চান, থানাটা কত দূরে? টেলিফোন করা যাবে সত্যপ্রসন্ন বাবু? সত্যপ্রসন্ন জবাবে কিছু বলার আগেই অপরাজিতা যেন আর্তনাদ করে ওঠে। না 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 মানে? পুলিশকে তো জানাতেই হবে। এবার সত্যপ্রসন্ন এগিয়ে আসেন, অপরাজিতার পিঠে একটা হাত রেখে বলেন, তুমি ভিতরে যাও জিতা, দেখো তোমার মা কেমন আছেন। তার কাছে কাছে থাকো, আমরা এদিকটা সামলাচ্ছি। অপরাজিতা শাড়ির আঁচলে মুখ ঢেকে দ্রুত পায়ে বাড়ির ভিতর দিকে চলে যায়। সত্যপ্রসন্ন এদিকে ফিরে বাসু সাহেবকে বলেন, মোহনপুরেই থানা হেডকোয়ার্টার, টেলিফোনে খবর দিতে কোনো অসুবিধা নেই। এ বাড়িতেও ফোন আছে, থানাতেও। ফোনটা কি আপনি করবেন? বাসু বলেন, না, আপনারা যে কেউ করুন, আমি ততক্ষণ ঘরটা খুঁটিয়ে দেখি পুলিশ আসার আগেই। তবে কোনো কিছু আমি ছোঁব না। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন মিস্টার দুগার? আগে হ্যাঁ, বছর তিনেক আগে আমি আপনার বাড়িতে একবার গিয়েছিলাম। তখন অবশ্য আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি। জানি। শুনুন, আপনি এ ঘরে থাকুন সাক্ষী হিসেবে, অর্থাৎ আমি কোনো কিছু স্পর্শ করছি না এটা লক্ষ্য রাখতে। অন্য সকলে এ ঘর ছেড়ে চলে গেলেই ভালো হয়। কেউ কোনো প্রতিবাদ করল না। বাসুর নির্দেশটা সবাই বিনা বাক্য ব্যয়ে মেনে নিল। ধীরে ধীরে সকলে ঘর ছেড়ে বাইরে চলে গেল। সত্যপ্রসন্ন তার পুত্রকে বললেন, সঞ্জয়, দেখো থানাতে বড় দারোগা হরেন্দ্র দত্ত আছেন কিনা। মোট কথা থানায় খবরটা দিয়ে আমাকে জানিয়ে দিও। সত্যপ্রসন্ন দরজাটা বন্ধ করার চেষ্টা করলেন, তা হলো না। একবার বাইরে উকি মেরে দেখে নিয়ে নির্জনতা সম্বন্ধে নিশ্চিন্ত হলেন। তারপর প্রশ্ন করেন, আপনি এই মর্মান্তিক সময়ে এখানে এসে উপস্থিত হলেন কি করে? আপনিও কি জানতেন না আমার আসার কথা? রায়বাহাদুর যে আমাকে টেলিগ্রাম করে ডেকে পাঠিয়েছিলেন তা কি আপনিও জানেন না? ডেকে পাঠিয়েছিলেন? আপনাকে? কেন? সে বিষয়ে পরে আলোচনা করা যাবে। আপনি দরজার সামনে পাহারা দিন, আমি ততক্ষণ খুঁজে দেখি। কি খুঁজে দেখবেন আপনি? উনি ডান কানে ফায়ার করেছিলেন, বুলেটটা বাঁ কান দিয়ে বার হয়ে ওই দেখুন ওই আয়নাটায় আঘাত করেছিল। আয়নাটা মাকড়সার জালের মতো চৌচির হয়ে ফেটে গেছে, ফলে বুলেটটা প্রতিহত হয়ে ঘরের ভিতরেই কোথাও আছে। বেশি খুঁজতে হলো না, সামনে সেটা পড়েছিল মার্বেলের মেঝেতে। বাসু সেটা তুলে দেখলেন এবং ঠিক যেখান থেকে কুড়িয়েছিলেন সেখানে নামিয়ে রাখলেন। এবার উনি এগিয়ে গেলেন টেবিলটার দিকে। টেবিলের ওপর কিছু কাগজপত্র। ঝুঁকে পড়ে দেখলেন রায়বাহাদুর যে আত্মচরিত লিখছিলেন তারই পাণ্ডুলিপি। যে পাতাটা লিখছিলেন সেটাই খোলাই রয়েছে। পৃষ্ঠার মাথায় পৃষ্ঠার সংখ্যা 131। একটি মাত্র অনুচ্ছেদ লেখা শেষ হয়েছে। তার নিচে কাপা কাপা হস্তাক্ষরে বেশ বড় বড় হরফে ক্যাপিটাল লেটার্সে ইংরেজিতে লেখা, সরি। কলমটাও খোলা অবস্থায় পড়ে আছে। বাসু এবার মৃত বৃদ্ধের পকেট হাতড়াতে থাকেন। সত্যপ্রসন্ন জিজ্ঞেস করেন, কি খুঁজছেন বলুন তো? ঘরের চাবিটা। ঘরটা ভিতর থেকে তালা বন্ধ করে উনি চাবিটা নিশ্চয়ই বার করে নিয়েছিলেন, নাহলে ছিদ্রপথে আমি ঘরের ভিতরটা। এই তো। বাসু ওই মৃতবৃদ্ধের পাশ পকেট থেকে একটা চাবি বার করে দেখলেন এবং রুমালে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছে নিয়ে আবার পকেটে রেখে দিলেন। সত্যপ্রসন্ন বললেন, সন্দেহের আর কোনো অবশেষ থাকল না। ভিতর থেকে ঘরটা বন্ধ করে ওই সরি কথাটা লিখে উনি নিজের রিভলভারে নিজেকেই হত্যা করেছেন। কিন্তু উনি আপনাকে ডেকে পাঠিয়েছিলেন কেন? বাসু বললেন, তার চেয়েও বড় কথা, ডেকেই যখন পাঠালেন তখন আমার সঙ্গে কোনো কথাবার্তা না বলে এমন তাড়াহুড়ো করে আত্মহত্যা করে বসলেন কেন? আমি যে আসছি তা উনি আন্দাজ করেছিলেন। স্টেশনে লোক পাঠিয়েছেন, গাড়ি পাঠিয়েছেন, দশরথকেও বলে রেখেছেন, অথচ মিসেস শেঠ কিছু জানেন না। আপনি কিছু জানেন না। না, জিগস পাজলে অনেকগুলো টুকরো এখনও আমরা খুঁজে পাইনি। সে যাই হোক, আপনি কিছু অনুমান করতে পারেন কি এমন কাণ্ডটা ঘটল যাতে কোনো একটা সমস্যা সমাধানের জন্য উনি আমাকে ডেকে পাঠালেন, অথচ আমার সঙ্গে কোনো কথা না বলে এভাবে? না স্যার, আমি কিছুই আন্দাজ করতে পারছি না। আপনি শেষ কখন ওকে দেখেন?
আজই দুপুরে আমরা একসঙ্গে মধ্যাহ্নভোজন করেছি। তখনও উনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। আপনার মনে হয়নি উনি উত্তেজিত অথবা অস্বাভাবিক মানসিক অবস্থায় আছেন? হ্যাঁ, একটু গম্ভীর ছিলেন। একটা পারিবারিক কারণে উনি কিছুদিন থেকেই উদ্বিগ্ন ছিলেন, কিন্তু সেটা এমন কিছু নয় মানে উনি যে এভাবে আত্মহত্যা। বুঝেছি বুঝেছি। আচ্ছা, ওই মেয়েটিকে, বছর 20-22 বয়স, একটা মেরুন রঙের সালোয়ার কামিজ পরা, যে তখন বলল, শব্দটা তাহলে কোনো গাড়ির ব্যাকফায়ার নয়? ওর নাম ঝর্ণা মিত্র। ও আজ দিন 10 হলো এই বাড়িতে আছে। মোহনপুরের মেয়ে নয়। হ্যাঁ, কিন্তু কোন সূত্রে? শশীকলার আমন্ত্রণে? আগে না, ও ছিল আমার ছেলে সঞ্জয়ের সহপাঠিনী। সঞ্জয় লেখাপড়া ছেড়ে দিয়ে বোম্বে চলে গিয়েছিল। মেয়েটি MA পাশ করে একটা স্কুলে পড়ায়। গ্রীষ্মের ছুটিতে বেড়াতে এসেছে। তা ওই মেয়ে তখন ফায়ারিংয়ের কথাটা কি বলেছিল, সেটা কি আপনিও শুনেছেন? আগে হ্যাঁ, আমরা তখন অনেকেই বৈঠকখানায় এসে গেছি। হঠাৎ দুম করে একটা শব্দ হলো। সলিল বলল, কিসের শব্দ ওটা? মিস স্মিথ বললেন, রাস্তায় কোনো গাড়ি ব্যাকফায়ার করলো বোধ হয়। তখন আমি বললাম, মোহনপুরে কটাই বা গাড়ি, আর রাস্তা তো অনেক দূরে। শব্দটা ডাইনিং হল থেকে এলো মনে হচ্ছে। অপরাজিতা বললে, না, আমার মনে হলো স্টাডি রুমের দিক থেকে। ওটা যে পিস্তলের ফায়ারিং হতে পারে এটা আপনাদের কারো মনে হয়নি? তখন হয়নি, হওয়ার কথা নয়। এখন মনে হচ্ছে ওটা রায়বাহাদুরের রিভলভারের শব্দই। সেটা আন্দাজ কয়টার সময় বলতে পারেন? পারি। আন্দাজ নয়, ঠিক 8:45। কারণ শব্দটা শোনার পরেই আমার নজর পড়েছিল বৈঠকখানার বড় দেওয়াল ঘড়িটায়। ওটা ঠিক তখনই শব্দ করে বেজে উঠল। প্রতি 15 মিনিট অন্তর ওই ঘড়িটা জল তরঙ্গের মতো শব্দ করে। বুঝলাম। এবার বলুন, তখন বৈঠকখানা ঘরে কে কে ছিল? আমরা সবাই ছিলাম। প্লিজ বি স্পেসিফিক। ঠিক কে কে? কেন বলুন তো? ও, আই এম সরি। বলছি। আমি ছিলাম, মোহান্তি ছিলেন, সঞ্জয়, সলিল, কামাল, জিতা, সবাই ছিলাম। মিসেস শেঠ, ঝর্ণা, দশরথ অথবা ডক্টর স্মিথ? না, শশী একটু পরে আসে। ঝর্ণা আর রমলা দেবী ছিলেন কিনা মনে করতে পারছি না, তবে দশরথ তখন ঘরে ছিল না। এই যে একটু আগে বললেন মিস স্মিথ বললেন রাস্তায় কোনো গাড়ি ব্যাকফায়ার করলো বোধ হয়, বলেছিলাম নাকি? হ্যাঁ তাই, মিস স্মিথই ও কথাটা বলেন, এখন মনে পড়েছে। বাসু পকেট থেকে নোট বই বার করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ঘটনাস্থলের একটা স্কেচ করে নিলেন। স্টাডি রুমটা পূর্ব পশ্চিমে লম্বা, একটা মাত্র দরজা পশ্চিমের দেওয়ালে একেবারে উত্তর প্রান্তে ঘেঁষে। দরজাটা খুলেই সামনেই সেক্রেটারিয়েট টেবিলটা, তার সামনে গদি আটা চেয়ার, সেটা পশ্চিম দিকে মুখ করে আছে। রায়বাহাদুর পশ্চিম দিকে মুখ করে বসে আছেন, টেবিলের দিকে ফিরে নয়। তবে ঘরের 3টি জানালা, সবগুলি সার্সি পাল্লার এবং ভিতর থেকে ছিটকিনি বন্ধ। চেয়ারের বিপরীতে দক্ষিণের দেওয়ালে ভাঙা আয়নাটা, তার পাশেই ছোট ছোট 2টি টেবিলে 2টি ব্রোঞ্জ ভাস্কর্য, একটি মিকেলাঞ্জেলোর ডেভিড, অপরটি নটরাজ। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছিলেন। এই সময় দরজার বাইরে থেকে সঞ্জয় ঘোষণা করল, থানা থেকে ওরা এসে গেছেন, এখানে কি নিয়ে আসব? প্রশ্নটি বাহুল্য। আত্মহত্যা কেসে তদন্তে এসে থানা অফিসার গৃহস্বামীর আসতে আজ্ঞা হোক আমন্ত্রণের জন্য অপেক্ষা করে না। সঞ্জয়কে একপাশে সরিয়ে দিয়ে জনাতিনেক অফিসার আর 2জন পুলিশ ঘরে প্রবেশ করে। বড় দারোগা দরজার কাছ থেকেই ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে নিলেন। চেয়ারে বসে থাকা মৃতদেহটাকে এক নজর দেখে নিয়ে সত্যপ্রসন্নকে প্রশ্ন করেন, কখন ঘটল এটা? ওপাশ থেকে বাসু সাহেব বলে ওঠেন, সম্ভবত 8:45-এ, কারণ ফায়ারিংয়ের শব্দটা সেই সময় অনেকেই শুনেছেন। এতক্ষণে এপাশ থেকে বক্তাকে ভালো করে নজর করেন থানা অফিসার হরেন দত্ত। অবাক হয়ে বলে ওঠেন, এ কি স্যার, আপনি এইখানে? বাসু বললেন, আমাকে চেনেন মনে হচ্ছে। বিলক্ষণ, আপনাকে চিনব না? থানার চার্জ পাওয়ার আগে 5-5টা বছর হোমিসাইডে ছিলাম। কতবার আদালতে আপনার বেলকি দেখেছি। বাসু বললেন, সেসব কথা থাক,
ভালোই হলো আপনি আমাকে চেনেন। 9টা বেজে 3 কি 4 মিনিটে ওই দরজা ভেঙে আমরা রায়বাহাদুরকে আবিষ্কার করি, অর্থাৎ ফায়ারিংয়ের শব্দটা কয়েকজন শুনতে পাওয়ার প্রায় 20 মিনিট পরে। আপনি কাজ শুরু করে দিন হরেনবাবু, রাত বাড়ছে। প্রায় 45 মিনিট পরের কথা। বাসু সাহেব ঘরের পূর্ব প্রান্তে একটা সোফায় বসে ধূমপান করছেন। ভাঙা দরজাটাকে আর স্থানে বসানো যায়নি, তাই দ্বার প্রান্তে পেতলের ঘণ্টার কাছে একজন পুলিশ পাহারায় আছে। হরেনবাবুর সঙ্গে যারা এসেছিলেন, ক্যামেরাম্যান আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারা কাজ শেষ করেছেন। হরেনবাবুর অনুমতি নিয়ে তারা বিদায় হলেন। মৃতদেহটি মর্গের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে চেপে রওনা হয়ে গেছে। হরেন্দ্রনাথ বাসু সাহেবের পাশে এসে বসলেন। একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, ক্লিয়ার কেস। রুদ্ধতার কক্ষে নিজের রিভলভারের গুলিতে রায়বাহাদুর আত্মহত্যা করেছেন। বেশ বোঝা যায় উনি ডান হাতে ডান কানে গুলি করেছেন। সেটা মস্তিষ্ক ভেদ করে বা কান দিয়ে বার হয়ে যায়, আয়নায় প্রতিহত হয়ে মেঝেতে পড়ে, সেটাও পাওয়া গেছে। ঘরের প্রতিটি সার্সিপাল্লা ভিতর থেকে ছিটকিনি বন্ধ। জানলায় গরাদ বা গ্রিল না থাকলেও কোনো জানালা খোলা ছিল না। তাছাড়া দরজার চাবিটা রায়বাহাদুরের পকেট থেকেই পাওয়া গেছে। ক্লিয়ার কেস অফ সুইসাইড। আপনার মনে তাহলে কোনো খটকা নেই? আগে না, একটা সমস্যার সমাধান হয়নি অবশ্য। সেটা কি? আপনার উপস্থিতিটা। এই মর্মান্তিক সময় আপনি কলকাতা থেকে এখানে কেন? বাসু নিঃশব্দে পকেট থেকে দুটি কাগজ বার করে দিলেন। প্রথমটা 7 দিন আগে পাওয়া চিঠিটা, দ্বিতীয়টা কাল রাত্রে পাওয়া টেলিগ্রাম। সে দুটি খুঁটিয়ে দেখে হরেনবাবু বললেন, যাত চলে। সব যে আবার গুলিয়ে দিলেন আপনি! কি ব্যাপার বলুন তো স্যার? আমি জানি না, এটুকু জানি কোনো একটা প্রচণ্ড দুশ্চিন্তা রায়বাহাদুরকে খোঁচাচ্ছিল। তিনি সেই সমস্যার সমাধানের জন্য আমার সাহায্য চেয়েছিলেন। স্টেশনে লোক পাঠিয়েছিলেন, গাড়ি পাঠিয়েছিলেন। আমাকে তিনি প্রত্যাশা করছিলেন। এক্ষেত্রে আমি এসে পৌঁছানোর ঠিক আগেই তিনি এভাবে। তা ঠিক, কিন্তু ঘরটা ভিতর থেকে তালা বন্ধ ছিল স্যার, আর জানালাগুলো সব ছিটকিনি বন্ধ। চাবিটা রায়বাহাদুরের পকেটে। আমি তা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্নটার জবাব কই? কি মর্মান্তিক সমস্যায় বিচলিত হয়েছিলেন রায়বাহাদুর, যে জন্য 7 দিন আগে ওই চিঠি লেখেন? স্ত্রীকে জানাননি, কন্যা বা একান্ত সচিবকে পর্যন্ত জানাননি, অথচ আমাকে টেলিগ্রাম করে আসতে বলেছেন। কি সেই মর্মান্তিক সমস্যাটা? আর আমি আসছি জেনেও এই সময়ে? আমরা কি তাহলে একে একে সকলের জবানবন্দি নিতে থাকব, রাত পোয়াবার আগেই, যাতে কেউ ভেবেচিন্তে জবাব না বানাতে পারে? আমি একমত, তবে যারা বাইরে থেকে এসেছেন তাদের 3 জনকে আগে ডাকা যাক। মোহান্তি, কামাল আর ডক্টর মিত্র। রাত 11টা প্রায় বাজে। সেই মতোই ব্যবস্থা হলো। প্রথমে এলেন বলভদ্র মোহান্তি। রায়বাহাদুরের সাম্প্রতিক কোনো সমস্যার বিষয়ে তিনি কোনো আলোকপাত করতে পারলেন না। ইদানিং ওরা রবিবারের সন্ধ্যায় দাবা খেলতে বসেন না। হরেনবাবু জানতে চান, আজ রাতে আপনার নিমন্ত্রণ ছিল, তাই না? কিন্তু উপলক্ষটা কি? হ্যাঁ, নিমন্ত্রণ ছিল, কিন্তু হেতুটা কি তা উনি পরিষ্কার করে বলেননি। শুধু বলেছিলেন আজ কলকাতা থেকে ওর একজন মেহমান আসবেন, তারই সম্মানে এই নৈশভোজ। দেখুন, এই আত্মহত্যার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। এবার বলুন স্যার, আমি কি নিজের বাড়িতে ফিরে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি। রায়বাহাদুরের গাড়িতে বলভদ্র মোহান্তিকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। দশরথ খুব করিতকর্মা। এই মর্মান্তিক পরিস্থিতিতেও সে মোহন মঞ্জিলের আতিথেয়তার কথাটা ভুলে যায়নি। ড্রাইভারের হাতে একটা বড় খাবারের প্যাকেট ধরিয়ে দিল। মোহান্তি মশাই এর পরে জবানবন্দি দিতে এলো যে ছেলেটি, তার নাম কামাল উদ্দিন রহমান, বছর 30-এর সুঠাম যুবক, স্থানীয় বিধায়ক জয়নাল রহমানের একমাত্র পুত্র। জয়নাল রহমান সাহেব এই এলাকা থেকে পরপর 2বার নির্বাচিত হয়েছেন শাসক দলের পক্ষে। রাষ্ট্রমন্ত্রী হতে হতেও শেষ পর্যন্ত হতে পারেননি। এই এলাকায় তার দুর্দান্ত প্রভাব। অনৈতিক বিচারে হয়তো রায়বাহাদুরকে টপকে যেতে পারেননি এখনও, কিন্তু প্রতাপ প্রতিপত্তি তার অনেক বেশি। কামাল অপরাজিতার সহপাঠী। শুধু তাই নয়, মোহনপুরে একটি নাট্যদলের ওরা 2 জন পাণ্ডা। মাঝে মাঝেই অভিনয় হয়, ওরা হিরো হিরোইন সাজে। ব্যাপারটা আদৌ পছন্দ নয় রায়বাহাদুরের,
কিন্তু উপায় নেই। ইচ্ছার বিরুদ্ধে যেমন হিন্দু কোর্ট বিল, জমিদারি অ্যাবলিশন, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে মেনে নিতে হয়েছে, তেমনি এটাকেও মেনে নিতে বাধ্য হয়েছেন। কামালের আজ নৈশভোজের আমন্ত্রণ ছিল না, কিন্তু ঘটনাচক্রে সেও উপস্থিত হল। হরেনবাবুর প্রশ্নের জবাবে কামাল জানালো সে এসেছিল বিকালে অপরাজিতার সঙ্গে ওদের মোহনপুর ড্রামাটিক ক্লাবের ব্যাপারে কথা বলতে। মিস্টার বাসু যখন আসেন তখনও সে চলে যায়নি। ডিনারের বেল বাজতে সে সতর্কিত হয়ে ওঠে, বুঝতে পারে রাত করে ফেলেছে। কিন্তু তার প্রস্থানের আগেই বাসু সাহেব ঘরে প্রবেশ করেন। হরেনবাবু বলেন, তার মানে 8:45-এ যখন পাশের ঘরে ফায়ারিং হয় তখন তুমি বৈঠকখানায়? ইয়েস স্যার। তখন ঘরে কে কে ছিল? আমার যতদূর মনে পড়ে মোহান্তি জেঠু ছিলেন, সঞ্জয়, ডাক্তার মিত্র, কাকু, দুগার কাকু, অপরাজিতা ছিল। অপরাজিতার মা আর ডক্টর স্মিথ? না, জেঠিমা ছিলেন না। রমলা দেবী তার মিনিটখানিক আগেই ঘরে ঢুকেছেন, অথবা হয়তো 13 মিনিট। বাসু জানতে চান, 1 মিনিট না 13 মিনিট এভাবে বলার মানে? কামাল হেসে বললে, কৌশিকবাবুর কাটা সিরিজে অনেক গল্পই আমার পড়া আছে স্যার। আমি বলতে চাই, স্টাডি রুমের ফায়ার করে বৈঠকখানায় এসে পৌঁছাতে যে সময় লাগে তার চেয়ে কম সময়। তাছাড়া ঘরটা ভিতর থেকে তালা বন্ধ ছিল স্যার। এটা সিম্পল কেস অফ সুইসাইড। হরেনবাবু জানতে চান, আপনি স্যার একে আর কিছু জিজ্ঞাসা করবেন? বাসু বললেন, না। কামাল উদ্দিন রহমানের পরে এলো ডক্টর সলিল মিত্র। প্রতি সপ্তাহে সে একবার করে মোহন মঞ্জিলে আসে বুড়ো বুড়ির রক্তচাপ পরীক্ষা করতে। সলিল মোহনপুরেই প্র্যাকটিস করে, সবাইকে খুব ভালোভাবে চেনে। গতকালই সে রায়বাহাদুরের রক্তচাপ পরীক্ষা করে দেখেছে, সেটা স্বাভাবিকই ছিল। ও যখন রুগী দেখতে আসে, অপরাজিতা রক্তচাপ খাতাখানা হাতে হাজিরা দেয়। বুড়োকর্তার পিপি দেখা শেষ হলে ডাক্তার মিত্রকে পথ দেখিয়ে 3 তলায় নিয়ে যায় শশীকলার প্রেশার দেখাতে। তারপরেও কিন্তু ডাক্তারবাবুর ছুটি হয় না। অপরাজিতার ঘরে তাকে গিয়ে বসতে হয়। দশরথদা নানান রকম খাবার বানিয়ে নিয়ে আসে অপরাজিতার নির্দেশ মতো। হিঙের কচুরি, মাছের চপ, ছানার জিলিপি, ক্যারামেল পুডিং, এক একদিন এক এক রকম। ফলে সলিল প্রায় ঘরের মানুষ হয়ে গেছে। রক্তচাপ দেখে যাওয়ার জন্য সে কিছুতেই কোনো ফি নেয় না। হয়তো সেজন্যই অপরাজিতার ঘরে বসে তাকে আতিথেয়তার বিড়ম্বনা সহ্য করতে হয়। সলিলও জানালো, রায়বাহাদুরের শরীর বা মনে ইদানিংকালে কোনো কিছু পরিবর্তন হয়নি। প্রায় দিন 10 হলো তিনি একটু অতিরিক্ত মাত্রায় গম্ভীর হয়ে গিয়েছিলেন শুধু। পরপর 2 সপ্তাহ দাবা খেলেননি। পুকুরে স্নান করতে যাওয়া ত্যাগ করেছিলেন। তবে আত্মহত্যা করার মতো মর্মান্তিক কোনো ঘটনার বিষয়ে কোনো কথা সে জানে না। বাসু জানতে চান, আমাকে তিনি ডেকে পাঠিয়েছিলেন, হেতুটা জানাননি। লিখেছিলেন সাক্ষাতেই কথা হবে। এক্ষেত্রে আমাদের সাক্ষাতের ঠিক পূর্ব মুহূর্তে আত্মহত্যা করাটা কি অস্বাভাবিক নয়? কিন্তু আমরা তো জানি না উনি কোন তাৎক্ষণিক আবেগে আত্মহত্যা করলেন। তাছাড়া ত্রিভুবনে ওর কোনো শত্রু ছিল বলে শুনিনি। তা থাকলেও রুদ্ধতার কক্ষে তার নিজের রিভলভারে তাকে কে গুলি করতে পারে? হরেনবাবু জানতে চান, রায়বাহাদুরের অবর্তমানে সম্পত্তিটা কে পাবে? আমি ঠিক জানি না। উইল না করে থাকলে স্ত্রী ও কন্যা? বাসু জানতে চান, শুনেছি রায়বাহাদুর 2বার বিবাহ করেছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন, শশীকলা কি অপরাজিতার গর্ভধারিণী না বিমাতা? ডক্টর মিত্র অসহিষ্ণুর মতো বলে ওঠে, এসব কথা উঠছে কেন? কি আশ্চর্য, সে কথাই তো এতক্ষণ বোঝালাম। আত্মহত্যা না হলে? ডক্টর মিত্র দৃঢ়ভাবে দুদিকে মাথা নেড়ে বললে, সরি স্যার, আপনার ও প্রশ্নের জবাব আমি দেব না। আপনি মা অথবা মেয়েকেই প্রশ্নটা জিজ্ঞাসা করে জেনে নেবেন। কেন, তুমি কি এ প্রশ্নের জবাবটা জানো না? বাসু জানতে চান, আমি সত্যবদ্ধ। আমি জানি, কিন্তু বলবো না। অল রাইট, দেন ইউ আর এক্সকিউজ মি ডক্টর মৈত্র, আপনি আসতে পারেন। সলিল উঠে দাঁড়ায়, বলে, আমার নাম ডক্টর মিত্র, মৈত্র নয়। বাসু রাগ করে বলেন, রিয়েলি? আপনি জানেন, কিন্তু বলবেন না শুনে আমি ভেবেছিলাম আপনার নাম ডক্টর হেরম্বচন্দ্র মৈত্র। দারোগা বলে ওঠেন, আপনি সব গুলিয়ে ফেলছেন স্যার। হেরম্ব নয়, হরেন্দ্র। কিন্তু সেটা তো আমার নাম, তাও মৈত্র নয়, দত্ত। বাসু আকাশপানে তাকিয়ে বললেন, আই এম সো সরি। শিরসি মালিক, মালিক, মালিক।
এরপর জবানবন্দি দিতে এলেন সত্যপ্রসন্ন দুগার। দীর্ঘদিন তিনি এ বাড়িতে আছেন। রায়বাহাদুরের একান্ত সচিবই শুধু নন, গৃহকর্ত্রী তার বাল্য বান্ধবী। গৌর রহস্য কিছু থাকলে তারই জানার কথা, কিন্তু তিনিও কোনো আলোকপাত করতে পারলেন না। হ্যাঁ, দিন দশেক হলো রায়বাহাদুর কিছু অস্থির অন্যমনস্ক ছিলেন বটে, কিন্তু এমন কিছু মারাত্মকভাবে নয়। আত্মহত্যা করার মতো মানসিকতা তার কোনো দিনই ছিল না। ঘটনার দিন সকালেও তিনি সত্যপ্রসন্নের সঙ্গে বসে হিসাবের খাতা পরীক্ষা করেছেন, নানান বৈষয়িক নির্দেশ দিয়েছেন। রাত্রে একজন অতিথি কলকাতা থেকে আসছেন, একথা সত্যপ্রসন্নকে জানাননি। স্পষ্ট বোঝা যায় সেক্ষেত্রে তিনি দশরথকে সরাসরি নির্দেশটা দিয়েছিলেন। স্টেশনে গাড়ি পাঠানোই শুধু নয়, আউটহাউস সংলগ্ন গেস্ট হাউসের একটি কামরা রমলা স্মিথের ঠিক পাশের ঘরখানায় আগন্তুকদের জন্য প্রস্তুত রাখার নির্দেশও দশরথকে দিয়েছিলেন সরাসরি। একান্ত সচিব সত্যপ্রসন্নের মাধ্যমে নয়। অপরাজিতা যে কার গর্ভজাত এই প্রশ্নটা আদৌ উত্থাপন করলেন না বাসু। হরেন্দ্রনাথও এ বিষয়ে কৌতূহলী নয়। তবে হরেনবাবু হত্যার মোটিভটা খুঁজে বার করার চেষ্টায় তার সেই চিরাচরিত প্রশ্নটা পেশ করলেন, রায়বাহাদুরের অবর্তমানে সম্পত্তিটা কে পাবে? তিনি কি উইল করে রেখেছেন? দুগার বললেন, আগে হ্যাঁ, উইল তিনি করেছেন প্রায় বছর চারেক আগে। আমি সেই উইল করার কথাটা জানি, কিন্তু তিনি কাকে কি দিয়ে গেছেন তা আমি জানি না। হরেন্দ্র প্রশ্ন করেন, উইলে সাক্ষী হবার জন্য কি তিনি আপনাকে ডাকেননি? আপনি তো তার প্রাইভেট সেক্রেটারি। সত্যপ্রসন্ন জবাব দেবার আগেই বাসু বলেন, প্রথমত হয়তো মিস্টার দুগার একজন বেনিফিশিয়ারি, ফলে তাকে সই দিতে ডাকা হয়নি। দ্বিতীয় কথা, উইলে যে সাক্ষী হিসেবে সই দেয়, অধিকাংশ ক্ষেত্রে সে জানতে পারে না উইলে কি আছে। সে শুধু স্বাক্ষর করে যে উইলটা সে সই হতে দেখেছে, তার সামনেই সই হয়েছে, এইটুকুই। হরেন্দ্রনাথ প্রশ্ন করেন, রায়বাহাদুরের অ্যাটর্নি কে? উইলটা কে ওর নির্দেশ মতো তৈরি করেছিলেন তা জানেন? জানি, মোহনপুরেরই একজন প্রৌঢ় অ্যাডভোকেট, কলকাতায় প্র্যাকটিস করেন। তার নাম শ্রী লালমোহন বসু। ঘটনাচক্রে তিনি এখন মোহনপুরে। একটু আগেই তিনি ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন গুজবটা সত্য কিনা। বাসু বলেন, তাকে কি একবার আনা যাবে? এত রাত্রে টেলিফোন করে দেখুন না তিনি শুয়ে পড়েছেন কিনা। সত্যপ্রসন্ন বলেন, আজকের রাতটা মোহনপুরে কেউ ঘুমাবে না, সবাই জেগে আছে যে যার বাড়িতে। আমি ফোন করছি, উনি আধ ঘন্টার ভিতরেই এসে যাবেন। লালমোহনের আসতে যেটুকু দেরি হলো তার মধ্যে ওরা দুজনের জবানবন্দি একে একে নিয়ে নিলেন। প্রথমজন শশীকলা দেবী, তিনি ইতিমধ্যে কিছুটা সামলেছেন। সলিল মিত্রই সাজেশনটা দিল, ওকে যদি আদৌ কিছু জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে এখনই করে নিন, তারপর আমি ওকে হেভি সিডেটিভে ঘুম পাড়িয়ে দিতে চাই। অগত্যা শশীকলা দেবী এসে বসলেন স্টাডিতে। বাসু আর হরেনবাবু বসেছিলেন দুটি চেয়ারে। অপরাজিতা তার মাকে নিয়ে এসে বসিয়ে দিল একটি সোফায়। বাসু বললেন, আমরা অত্যন্ত দুঃখিত মিসেস শেটরায়। আমরা জানি আপনি কি মর্মান্তিকভাবে আহত হয়েছেন। বেশিক্ষণ আপনাকে আটকাবো না, জরুরি দু একটি কথা জেনে নিয়েই আপনাকে ছেড়ে দেব। অপরাজিতা বলল, আমার বোধহয় এখানে উপস্থিত থাকাটা ঠিক হবে না, তাই নয়? বাসু বললেন, সচরাচর নয়, কারণ এরপর আমরা তোমাকেও পৃথকভাবে প্রশ্ন করব। তবে মিসেস শেটরায় যদি চান। কথাটা উনি শেষ করতে পারলেন না। তার আগেই শশীকলা তার কন্যাকে বলে ওঠেন, তুই যা কুকু, আমি ঠিক আছি। অপরাজিতা ধীরপদে নির্গত হতে বাসু সাহেব কোনো প্রশ্ন উত্থান পতনের আগেই শশীকলা বলে ওঠেন, আপনারা যা যা জানতে চাইবেন আমি সব কথা জানাবো, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে? কি শর্ত মিসেস শেটরায়? কথা দিন আপনার ওই হতভাগ্য মানুষটার দেহ পোস্টমর্টেম, মানে কাটাছেঁড়া। উদ্গত কান্নায় বাকি কথা কটা শেষ করতে পারলেন না। হরেন্দ্র বিহ্বলভাবে বাসু সাহেবের দিকে তাকালেন। তিনি বললেন, আপনি মনকে শক্ত করুন শশীকলা দেবী। যদি নিঃসন্দেহে প্রমাণিত হয় যে রায়বাহাদুর আত্মহত্যা করেছেন, তাহলে আমরা নিশ্চয়ই কোনো কাটাছেঁড়া করব না। রাত পোহালে কাল সকালে সারা মোহনপুরের মানুষ মহাসবের অনুগমন করে তাকে শেষ বিদায় জানাবে। ওর মুখটা দুহাতে ঢাকা ছিল। ধীরে ধীরে হাত দুটি সরে গেল। বিহ্বলভাবে উনি জানতে চান, মানে
আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? জানি না, আমরা সেটা জানি না, এখনো খুঁজছি। কেন তিনি আমাকে জরুরি টেলিগ্রাম করে? জরুরি টেলিগ্রাম? বাসু পকেট থেকে চিঠি আর টেলিগ্রাম বার করে শশীকলার হাতে দিলেন। অনেকক্ষণ ধরে তিনি তা দেখলেন, নিঃশব্দে ফেরত দিয়ে বললেন, আমি এর বিন্দু বিসর্গও জানতাম না। তবেই দেখুন, কোনো একটা গভীর সমস্যা তাকে প্রচণ্ডভাবে খোঁচাচ্ছিল। তিনি সে কথা আপনাকে বা তার একান্ত সচিব ওই মিস্টার দুগারকে পর্যন্ত জানাননি। তথ্যটা এতই গোপন রাখতে চেয়েছিলেন তিনি, অথচ আমি এসে পৌঁছানোর 10-15 মিনিট আগে তিনি এভাবে। শশীকলা সোজা হয়ে উঠে বসলেন। বেশ একটা পরিবর্তন হলো তার মুখমণ্ডলে। দৃঢ়স্বরে বললেন, সেক্ষেত্রে আমি আমার শর্তটা প্রত্যাহার করে নিচ্ছি। আপনারা যা ভালো বোঝেন করুন। এবার হরেন্দ্রবাবুই সেই প্রশ্নটা উত্থাপন করেন, আমরা শুনেছি রায়বাহাদুর দুবার বিবাহ করেন, তাই জানতে চাইছি আপনি কি অপরাজিতার গর্ভধারিণী না বিমাতা? শশীকলা স্থিরভাবে বললেন, প্রশ্নটা বাসু সাহেবকে করবেন, উনি জানেন। এখানে এসে আমাদের দেখা মাত্র যখন উনি আমাদের নাম ধরে ডাকতে শুরু করেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সুকৌশলীকে আমরা যা জানিয়েছিলাম তা ওর জানা। বাসু বললেন, আই অ্যাডমিট, হ্যাঁ, অতীতের সেসব কথা এবং সাম্প্রতিক কিছু অতীত কথা আমার জানা। তাই জানতে চাইছি, দর্পণে প্রতিবিম্বিত কাঁটাটা কি এতই তীব্র ছিল যে উনি আত্মহত্যা করে বসবেন? শশীকলা চোখ তুলে বাসু সাহেবকে একবার দেখে নিয়ে বললেন, আমার তা মনে হয় না। হ্যাঁ, আঘাত সে পেয়েছিল যখন আমি সন্ধান নিয়ে ওকে জানালাম যে অতসী পুলিশ এনকাউন্টারে মারা গেছে। বাধা দিয়ে হরেন্দ্রবাবু বলে ওঠে, কে? অতসী? সে কে? পুলিশ এনকাউন্টার মানে? বাসু এদিকে ফিরে বললেন, প্লিজ মিস্টার দত্ত, আপনাকে পরে আমি সব কথা জানাবো, আপাতত। অলরাইট অলরাইট স্যার। দত্ত সামলে নিলেন নিজেকে। বাসু শশীকলার দিকে ফিরে বলেন, অতসীর মৃত্যু সংবাদে রায়বাহাদুর বিচলিত হয়েছিলেন, এ কথাই কি বলতে চান? আগে হ্যাঁ, পুরুষোত্তম দাস শেঠজির সঙ্গে নিজেকে তুলনা করে ও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল। পুলিশের হাঙ্গামার ভয়ে ওর সমুর বউকে স্বীকার করে নিতে পারেনি, কিন্তু 200 বছর আগে সহায় সম্বলহীন পুরুষোত্তম দাসজি মীর জাফরের ভয়ে ও জাতীয় ব্যবহার করেননি। এটাকেই আমি দর্পণের প্রতিবিম্বিত কাঁটা বলতে চেয়েছিলাম। বাসু জানতে চান, অতসীর মৃত্যুর কথা উনি কতদিন আগে জেনেছেন? সে তো বহুদিন আগে, ধরুন 1.5-2 বছর। কেন? তাহলে এতদিন পরে সেটা ওর আত্মহত্যার কারণ হতে পারে না। নিশ্চয়ই নয়। তাহলে অন্য কোনো হেতুর কথা আপনি আন্দাজ করতে পারেন? মহিলা নিঃশব্দে দুদিকে শিরশ্চালন করে অক্ষমতা জানালেন। বাসু বললেন, একটা কথা মিসেস শেঠরায়, অনেকেই বলেছেন প্রায় মাসখানেক হলো রায়বাহাদুরের চরিত্রে একটা পরিবর্তন হয়েছিল। তিনি প্রায় চিন্তামগ্ন থাকতেন, গম্ভীর হয়ে গেছিলেন, দাবা খেলা বন্ধ করেছিলেন, এমনকি পুকুরে স্নান করতেও যেতেন না। এই পরিবর্তনের কোনো সম্ভাব্য হেতুর দিকে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন না? আপনি কি কিছুই টের পাননি? শশীকলা ধীরে ধীরে বললেন, হেতুটা আমি জানি, কিন্তু তার সঙ্গে ওর এই দুর্ঘটনাজনিত মৃত্যুর সম্পর্ক পরিচিত। তা হোক, আপনি যেটুকু জানেন তা বলুন। খুকুর ওই থিয়েটার করাটা ও পছন্দ করতো না, কিন্তু খুকু তো 2-3 বছর হলো তা করছে। ইদানিং ওই ছেলেটি কামাল রহমানের সঙ্গে খুকু একটু বাড়াবাড়ি রকম মেলামেশা করছিল। ওরা দুজন স্টেজে হিরো হিরোইন সাজে, তাই ও ভয় পেয়ে যায়। বাসু বললেন, ধন্যবাদ। এতক্ষণে বোঝা গেল রায়বাহাদুরকে কিসে খোঁচাচ্ছিল। জিতা হয়তো বেজাতে বিয়ে করে বসবে, তাই না? আমার তাই আন্দাজ। বাসু বললেন, সেক্ষেত্রে আপনি বিশ্রাম নিতে যান। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে পোস্টমর্টেমটা এড়ানো যায়। এরপর জবানবন্দি দিতে এলেন ডক্টর মিস রমলা স্মিথ, বাঙালি, রং খুব ফর্সা, নামেই বোঝা যায় অ্যাংলো ইন্ডিয়ান। সোফায় বসতে বসতে বললেন, অহেতুক একটা বিশ্রী ব্যাপারে জড়িয়ে পড়লাম এখানে এসে। হরেন্দ্রনাথ বললেন, জড়িয়ে কিছুই পড়েননি। পাশের ঘরে একটা লোক আত্মহত্যা করলে বিড়ম্বনা কিছুটা হয়ই। আপনি কতদিন এসেছেন এখানে? প্রায় 3 মাস আগে।
বছর তিনেক আগে এসেও প্রায় মাসখানেক ছিলাম, এবার এসেছি মাস তিনেক। রায়বাহাদুরকে আপনি শেষ কখন দেখেন? ডক্টর স্মিথ ম্লান হেসে বললেন, আপনাদের পুলিশি এনকোয়ারির ভাষায় আমি সম্ভবত দ্য লাস্ট পার্সন টু সি হিম অ্যালাইভ। তার মানে আমার সঙ্গে তার শেষ সাক্ষাৎ ঠিক 7:30 ওর স্টাডিতে। তারপর বোধহয় ওকে জীবিত অবস্থায় আর কেউ দেখেনি, যদি না কোনো কাজে দশরথ ও ঘরে গিয়ে থাকে 7:30টার পরে। ঠিক 7:30 কি করে বুঝলেন? ঘড়ি দেখেছিলেন? না, রাত নিস্তব্ধ ছিল। বৈঠকখানার বড় ঘড়িটায় জল তরঙ্গের শব্দ হতেই বুঝতে পারি 7:30 বাজল। ইনফ্যাক্ট রোজই সন্ধ্যা 6টা থেকে 7:30 আমি ওর সঙ্গে স্টাডিতে কাজ করি, আজও করেছি। কি কাজ? উনি একটি আত্মজীবনী লিখছিলেন। তার প্রথম 20-22 পাতা ওর নিজের হস্তাক্ষরে, তারপর আমার হাতের লেখা। উনি মুখে মুখে বলে যেতেন, আমি সেটা সাজিয়ে গুজিয়ে ওকে লিখে দেখাতাম। সারা জীবন লেখাপড়া বিশেষ করেননি। লংল্যান্ডে আত্মজীবনী লেখা তার কর্ম নয়, অথচ ইচ্ছা আছে, অর্থ আছে। ফলে পৃষ্ঠাপিছু উনি আমাকে 15 টাকা সম্মান দক্ষিণা দিতেন। আজও সন্ধ্যাবেলা এসে কাজ করে গেছি। 7:30টার সময় যখন উঠে পড়ি তখন হঠাৎ উনি আমাকে রাত 9টার সময় ডিনারের নিমন্ত্রণ করেন। আমি জানতে চেয়েছিলাম হঠাৎ নৈশাহারের নিমন্ত্রণ। উনি জবাবে বলেছিলেন, কলকাতা থেকে ওর একজন গেস্ট আসবেন, সেই জন্যই। তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিতে চান। তাই বাসু সাহেবকে দেখে আমি খুব বেশি চমকে যাইনি। হরেনবাবুর প্রশ্নের জবাবে ডক্টর স্মিথ জানালেন যে প্রথম দিকে পূর্বপুরুষদের বিষয়ে রায়বাহাদুরের খুবই আগ্রহ ছিল, বিশেষ করে বংশের প্রথম পুরুষ মোহনলালের সম্পর্কে। কিন্তু ইদানিং সেই উৎসাহটা ওর স্তিমিত হয়ে যায়। হেতুটা কি তা উনি আন্দাজ করতে পারেননি। ডক্টর স্মিথের মতে রায়বাহাদুর ছিলেন অত্যন্ত রাশভারী মানুষ, হামবড়াইভাবে টইটুম্বুর, মেগালোমেনিয়াক। উনি যখন বিদায় নিয়ে চলে যান সন্ধ্যা 7:30টার সময়, তখন তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। ওর মনে হয়েছিল মাসখানেক রায়বাহাদুর বেশ অন্যমনস্ক হয়ে পড়েছেন, কোনো একটা সমস্যা তাকে খোঁচাচ্ছিল। কিন্তু উনি যে আত্মহত্যা করতে যাচ্ছেন এমনটা মনে হয়নি। হরেন্দ্র ধন্যবাদ জানিয়ে বললেন, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। আপনি স্যার কিছু প্রশ্ন করবেন? বাসু বলেন, হ্যাঁ। দেখুন ডক্টর স্মিথ, আমরা রাত 9টা নাগাদ যখন সদলবলে বৈঠকখানা থেকে স্টাডি রুমে যাচ্ছিলাম, তখন সবার সামনে ছিল দশরথ, আমি তারপর। দলে সবার পিছনে ছিলেন আপনি। ওই সময় প্যাসেজের আয়নার ভেতর দিয়ে দেখতে পেয়েছিলাম আপনি মেঝে থেকে কিছু কুড়িয়ে নিলেন। জিনিসটা কি? রমলা বললেন, আমার ঘরের চাবির রিংটা। ওটা হাত থেকে পড়ে গিয়েছিল। কেন বলুন তো? এরপর সঞ্জয় জানিয়ে গেল, অ্যাডভোকেট লালমোহন এসেছেন। রাত তখন 11:30। লালমোহন প্রৌঢ় মানুষ, কলকাতায় প্র্যাকটিস করেন। পারিবারিক প্রয়োজনে দিন চারেক আগে মোহনপুরে দেশের বাড়িতে এসে আছেন। দুঃসংবাদটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল মোহনপুরে। লালমোহন তাই ফোন করে জানতে চেয়েছিলেন গুজবটা সত্য কিনা। হ্যাঁ, তিনিই ছিলেন রায়বাহাদুরের অ্যাটর্নি, আইন সংক্রান্ত পরামর্শদাতা। টেলিফোনে রায়বাহাদুরের সঙ্গে প্রায় কথাবার্তা হতো। লিগেল ড্রাফট লালমোহন কলকাতায় বসে বানাতেন। সিনিয়র অথবা জুনিয়র দুগার কলকাতা অফিস থেকে সিল করা কাগজপত্র নিয়ে আসতেন। জিজ্ঞাসিত হয়ে লালমোহন স্বীকার করলেন, হ্যাঁ, তিনি রায়বাহাদুরের নির্দেশ মতো একটি উইল প্রণয়ন করেছিলেন বছর চারেক আগে। ওর দুজন ল ক্লার্ক তার সাক্ষী। উইলের এক কপি আছে রায়বাহাদুরের কলকাতার ব্যাংকের লকারে, এক কপি লালমোহনের হেফাজতে। উইল মোতাবেক শশীকলা যাবজ্জীবন মোহন মঞ্জিলে বসবাস করতে পারবেন, কিন্তু বন্ধক দিতে বা বিক্রি করতে পারবেন না। শশীকলার দেহান্তে মোহন মঞ্জিলের মালিক হবে অপরাজিতা। ওর অস্থাবর সম্পত্তি মোটামুটি দুভাগে বিভক্ত হবে। কিছু অবশ্য বণ্টিত হবে গৃহভৃত্যদের মধ্যে এবং একটা বড় অংশ সত্যপ্রসন্ন ও তার পুত্রের। হরেন দত্ত জানতে চান, মধ্য ব্যাপারটা তাহলে দাঁড়ালো এই যে রায়বাহাদুরের মৃত্যুতে কেউই লাভবান হচ্ছে না, তাই তো? লালমোহন একটু নড়েচড়ে বসে ওকালতি জবাব দিলেন, আপনার ওই অভিমতটা একটা কনক্লুশন। আমি শুধু ফ্যাক্টসের কথাই বলতে পারি। বাসু মাঝপথে বলে ওঠেন, ঠিক কথা। তা উইলে অপরাজিতাকে কি কন্যারূপে চিহ্নিত করা হয়েছে? আগে না, দত্তক কন্যা। হরেন্দ্র বলেন, সে কি মশাই,
অপরাজিতা দেবী রায়বাহাদুরের কন্যা নন? আমার জানা মতে নন। তাকে বহুদিন পূর্বে রায়বাহাদুর এবং শশীকলা দত্তক নিয়েছিলেন বেনারসে। কি আশ্চর্য, গ্রামের কেউ তা জানে না? কেউ জানে না বলাটা ঠিক হবে না। আমি জানি, ওর একান্ত সচিব সত্যপ্রসন্ন জানেন, কিন্তু গ্রামে সাধারণভাবে এ কথা কেউ জানে না। নিঃসন্তান অবস্থায় ওরা তীর্থ করতে যান। প্রায় 1.5 বছর বাদে সদ্যজাত কন্যা সমেত ফিরে আসেন, এটাই মোহনপুরের লোক জানে। অপরাজিতা নিজে কি সে কথা জানে? আমি বলতে পারবো না, তাকে জিজ্ঞেস করে দেখবেন। আপনারা কি আমার কাছে আর কিছু জানতে চান? হরেন্দ্র দত্ত বললেন, নো থ্যাঙ্কস, আপনি আসুন, গুড নাইট। লালমোহন সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাসু তার পাইপে তামাক ঠেসতে ব্যস্ত ছিলেন। বললেন, আর একটা শেষ প্রশ্ন। এই 4 বছরের মধ্যে রায়বাহাদুর কি কখনো এমন কথা বলেননি যে তিনি উইলটা বদলাতে চান? লালমোহন আবার বসে পড়েন। বলেন, আগে হ্যাঁ, বলেছিলেন গত সপ্তাহে, কিন্তু সেই মোতাবেক কোনো ড্রাফটই তৈরি করা হয়নি। উইল তো দূরের কথা, ওর নিজের হাতে লেখা একটা খসড়া অবশ্য ছিল। এরা দুজনেই চমকে ওঠেন। হরেন্দ্রনাথ বলেন, কি আশ্চর্য, সে কথা তো আপনি এতক্ষণ বলেননি মশাই। না, বলিনি। আপনারা তো সে কথা জানতেই চাননি। যা প্রশ্ন করেছেন আমি তারই জবাব দিয়ে যাচ্ছি। বাসু বললেন, এবার তাহলে বলুন, উনি নতুন উইলে কী কী পরিবর্তন করতে চেয়েছিলেন এবং কেনই বা সেই মোতাবেক নতুন উইল বানানো যায়নি? উনি যা জানতে চাইছিলেন আমি ওকে বলেছিলাম সেটা আইনত হয়তো সিদ্ধ হবে না। ওইভাবে উইল তৈরি করলে ওয়ারিশদের মধ্যে কেউ হয়তো তাতে প্রতিবাদ জানাবে এবং আমার আন্দাজ আদালত প্রতিবাদটা মেনে নেবেন। তাই আমি রায়বাহাদুরকে বলেছিলাম উইলটা ওইভাবে না বানাতে। তার জবাবে উনি কি বলেছিলেন? একটু দেরি হলো জবাবটা দাখিল করতে। তারপর লালমোহন বাবু বললেন, উনি বলেছিলেন, বুঝেছি, তোমার দ্বারা হবে না, যার হিম্মত আছে আমি তেমন লোকের ব্যবস্থা করছি। তখন আমি বলেছিলাম, আগে কোনো উকিলই এমন উইল তৈরি করার পরামর্শ দেবে না। তার জবাবে উনি বলেছিলেন, জানি, সেজন্য উকিলের বদলে আমি ব্যারিস্টারের ব্যবস্থা করব। বাসু বললেন, নতুন উইলে উনি কী পরিবর্তন চাইছিলেন? শশীকলার অবর্তমানে অপরাজিতা সম্পত্তিটা পাবে একটি শর্ত মানলে, সে যদি সত্যপ্রসন্ন দুগারের পুত্র সঞ্জয়কে বিবাহ করে। হরেন্দ্রনাথ বলেন, বুঝলাম। কোনো ছেলে বা মেয়েকে দত্তক নিয়ে তার ফান্ডামেন্টাল রাইটসে হস্তক্ষেপ করে এভাবে সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা আদালত হয়তো মেনে নেবে না। বাসু জানতে চান, রায়বাহাদুর কি চাইছিলেন? ধরা যাক সঞ্জয়কে বিয়ে করতে রাজি হলো না, সেক্ষেত্রে ধরা যাক রায়বাহাদুরের দেহান্তের পূর্বেই, অর্থাৎ উইলটা সিল ভেঙে দেখার পূর্বেই যদি অপরাজিতা বিবাহ করে বসে থাকে, সেক্ষেত্রে। লালমোহন বললেন, দ্বিতীয় সম্ভাবনার কথা রায়বাহাদুর ভেবে দেখেননি, তবে প্রথমটির বিষয়ে তার মত, যদি সঞ্জয় রাজি থাকা সত্ত্বেও অপরাজিতা তাকে বিবাহ না করে অন্য কাউকে বিয়ে করে, তবে সম্পত্তিটা পাবে সঞ্জয় দুগার। আর যদি সঞ্জয় অস্বীকার করে জিতাকে বিবাহ করতে, তাহলে সম্পত্তি পাবে অপরাজিতাই। তখন সে অন্য কোনো হিন্দুকে বিয়ে করতে পারবে। বাসু বলেন, কি আশ্চর্য, এর তো 1000টা বিকল্প হতে পারে। 1 নম্বর, সঞ্জয় রাজি আছে কি নেই তা সে জানাচ্ছে না, জানাতে সে তো বাধ্য নয়। 2 নম্বর, দুজনেই স্থির করল আজীবন অবিবাহিত থাকবে। 3 নম্বর, বিয়ে করে সম্পত্তিটা নিয়েই দুজন মিউচুয়াল ডিভোর্স করল। 4 নম্বর, লালমোহন বলেন, জানি স্যার, এই জন্যই আমি ওই উইলটা বানাতে স্বীকৃত হইনি। অপরাজিতা বা সঞ্জয় কি কথা জানে? আমি কাউকে কিচ্ছু বলিনি। আমার বিশ্বাস যে রায়বাহাদুরও কাউকে কিছু বলেননি। বাসু বলেন, একটা কথা কাউন্সিল, আপনি বললেন রায়বাহাদুর ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সঞ্জয় যদি অপরাজিতাকে বিবাহ করতে স্বীকৃত না হয়, তাহলে সে অন্য কোনো হিন্দু যুবকে বিবাহ করতে পারে, তাই নয়? কিন্তু বিশেষ করে হিন্দুর কথাটা বলেছিলেন কেন? আপনার কি মনে হয় রায়বাহাদুরের আশঙ্কা হয়েছিল অপরাজিতা কোনো অহিন্দুকে বিবাহ করতে পারে, মুসলমান অথবা খ্রিস্টান? লালমোহন বললেন, ওটা একটা কনক্লুশন। বাসু বাধা দিয়ে বলেন, কারেক্ট, কিন্তু আপনি তো কাঠগড়ায় উঠে সাক্ষী দিচ্ছেন না, আমাদের সাহায্য করতে এসেছেন, যাতে আমরা বুঝতে পারি
কেন রায়বাহাদুর হঠাৎ আত্মহত্যা করে বসলেন তাই নয়? না, ও বিষয়ে আমার কিচ্ছু বলা ঠিক হবে না, ওটা একটা কনক্লুশন। বাসু বললেন, অসংখ্য ধন্যবাদ কাউন্সিল, আপনি আমাদের সামনে একটা নতুন দিগন্ত খুলে দিলেন। আচ্ছা, গুড নাইট। হরেন্দ্রনাথ বললেন, যাক বাবা, রাত পোহাবার আগেই আপনার সমস্যার সমাধানটা হয়ে গেল। অর্থাৎ কেন সাবেক উকিলকে ছেড়ে রায়বাহাদুর ব্যারিস্টারকে তলব করেছিলেন। তাছাড়া আমরা এতক্ষণে বুঝতে পেরেছি মাসখানেক ধরে কোন দুশ্চিন্তা বৃদ্ধকে কোচাচ্ছিল, ওই এমএলএ সাহেবের ধনুর্ধর পুত্রটি। বাসু জানতে চান, ধনুর্ধর পুত্র বলছেন কেন? ছেলেটি কি করে জানেন? শুনলাম তো থিয়েটার করে। হ্যাঁ, কিন্তু যখন থিয়েটার করে না তখন তখন পাইয়ে দেবার দালালি করে, এমএলএ সাহেবের এজেন্ট হিসেবে। বাস পারমিটই হোক অথবা চাকরি, ন্যায্য উপরওয়ালাকে সুপারিশ করে প্রমোশনই হোক বা লোয়েস্ট টেন্ডারকে টপকে ঠিকাদারি। তবে আপনি যেন কাউকে বলে বসবেন না আমি এসব কথা বলেছি। মোট কথা, রায়বাহাদুরের আত্মহত্যা করার কারণটা এতক্ষণে পরিষ্কার বোঝা গেল। আশা করি এখন আর আত্মহত্যার ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই। বাসু বিরক্ত হয়ে বলেন, কিসের আত্মহত্যা মশাই? অমন মানুষ কখনো আত্মহত্যা করতে পারে? পারে না? হাতের কাছে লোডেড রিভলভার থাকলেও? না, পারে না। সাইকোলজিক্যালি পারে না। আত্মহত্যা করে দুজাতের মানুষ। এক, যাদের মনের জোর কম, বাইরের আঘাতে যারা সহজেই ভেঙে পড়ে, হার মেনে নেয়। 99% সুইসাইডাল কেসের সেটাই হচ্ছে মূল হেতু। বাকি 1%-এর মনের জোর অসম্ভব দৃঢ়, তারা হার মেনে নিয়ে আত্মহত্যা করে না। ওই যে অলক্ষ নাট্যকার আমাদের সামনে সমাধানের অতীত সমস্যা ফেলে দিয়ে বলেন না, এবার, তখন সেই মৃত্যুঞ্জয়ী মানুষ মৃত্যুকে জয় করতেই আত্মহত্যা করে। হরেন্দ্র দত্ত আপ্রাণ চেষ্টা করল, চোখ পিটপিট করল, কান চুলকালো, তবু বুঝতে পারল না। বলল, দু একটা উদাহরণ যদি দিতেন স্যার। যেমন প্রীতিলতা ওয়েদ্দার, যেমন যতীন দাস, যেমন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা আত্মহত্যা করেছিলেন স্যার? হ্যাঁ, যদিও আগ্নেয়াস্ত্রটা ছিল পুলিশের হাতে। রায়বাহাদুরের সামনে তেমন কোনো অবস্থার কথা আমরা জানি না। তাছাড়া ভেবে দেখো হরেনবাবু, এর কি যৌক্তিকতা? ধরো আমি রায়বাহাদুর, এই চেয়ারে বসে আছি। বাসু রায়বাহাদুরের চেয়ারে বসলেন। যে কোনো কারণেই হোক আমি সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব। আমি উঠে সব কটা জানালা ভেতর থেকে ছিটকিনি বন্ধ করলাম। দরজাটা বন্ধ করে চাবিটা পকেটে রেখে টেবিলের সামনের চেয়ারে এসে বসলাম। আত্মজীবনীর পাতায় লিখলাম, সরি, আমি নিশ্চয়ই তখন উত্তরমুখী। তারপর ড্রয়ার থেকে রিভলভার বার করলাম। সেটা যদি লোডেড না থাকে তা লোড করলাম। তারপর আমি কি করলাম? নিজের কানে রিভলভারটা লাগিয়ে ফায়ার করলেন? নো স্যার, অ্যান এমফ্যাটিক নো। এরপর আমি চেয়ারটা ঘুরিয়ে পশ্চিমমুখী হলাম। কেন? কি কারণে আমি পশ্চিমমুখী হলাম বলো? ঘরের পশ্চিম দিকের দেওয়ালে যদি কোনো প্রিয় মানুষের ফটো থাকতো, শশীকলার, ওর বাবার, কোনো ইষ্টদেবতার, মায়ের, তাহলে এই আচরণের একটা মানে থাকতো। তা নেই। উনি মুসলমান নন যে মক্কার দিকে মুখ করে আত্মহত্যা করবেন। তাহলে সুতরাং বাকি কয়েকজনের জবানবন্দি আমাদের নিতেই হবে। দশরথ, সঞ্জয়, ঝর্ণা, অপরাজিতা। সঞ্জয় দুগার স্বীকার করল রায়বাহাদুর তাকে অত্যন্ত স্নেহ করতেন। অনেক কাজ স্ত্রী বা একান্ত সচিবকে না জানিয়ে তিনি সঞ্জয়ের মাধ্যমে করতেন। যেমন কলকাতা থেকে স্কচ হুইস্কি কিনে আনা, ডাক্তার নির্দিষ্ট সীমা অতিক্রম করে স্টাডি রুমে রুদ্ধদ্বার কক্ষে তিনি ওইভাবে মদ্যপান করতেন। সঞ্জয় যোগান দিত স্ন্যাক্স, বরফ। স্ত্রীকে তো বটেই, এমনকি দশরথকেও লুকিয়ে। তবে রায়বাহাদুর যে কেন আত্মহত্যা করলেন তা সে জানে না, কোনো আন্দাজ করতে পারে না। শশীকলা অপরাজিতার গর্ভধারিণী না বিমাতা, এই প্রশ্নের জবাবে সে সপ্রতিভভাবে জানালো, বড় জেঠিমা মারা যাবার অনেক পরে খোকো জন্মায় বেনারসে।
ঝর্ণার পরিচয় দিতে একটু লজ্জা পেল যেন। হ্যাঁ, ঝর্ণা ওর কলেজের বান্ধবী, সহপাঠিনী নয়, 2 ক্লাস নিচে পড়ত। ওরা পরস্পরকে বিবাহ করতে ইচ্ছুক। সত্যপ্রসন্নর আপত্তি নেই, তবে রায়বাহাদুরকে ব্যাপারটা জানানো হয়নি। ঝর্ণাও স্বীকার করল তার জবানবন্দিতে যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সে মোহনপুরে এসেছে। সঞ্জয়ের সঙ্গে বিবাহ হলে এই বিরাট বাড়ির কোনো একটা অংশই তার শ্বশুরবাড়ি হবে। রায়বাহাদুরের আত্মহত্যার হেতুর বিষয়ে তার কোনো আন্দাজ নেই। দশরথ স্বীকার করল বড় কর্তার আত্মহত্যার ব্যাপারটা নিতান্ত অস্বাভাবিক বলে তার মনে হয়েছে। বড় কর্তাকে সে শেষবারের মতো দেখেছে সন্ধে 6:30-7টা নাগাদ। রমলা দেবীর সঙ্গে বসে তিনি কথাবার্তা বলছিলেন সেই কি একটা বই লেখার ব্যাপারে। রমলা প্রতিদিনই এই সময়ে এসে 1.5-2 ঘন্টা কাটিয়ে যান। দশরথ রোজই সেই সময় 1 পেয়ালা চা আর বিস্কুট দিয়ে যায় রমলাকে। কাপ ডিশ উঠিয়েও নিয়ে গিয়েছিল আন্দাজ 7টা নাগাদ। হরেন্দ্রনাথ জানতে চান, তখন তুমি কি দেখেছিলে মনে করতে পারো? ঘরের 3টে জানালাই কি বন্ধ ছিল? আগে হ্যাঁ, না হলে সন্ধ্যার ঝাঁকে বড় মশার উপদ্রব হয়। বাসু জানতে চান, দেখো দশরথ, আমরা আপ্রাণ চেষ্টা করছি বুঝে নিতে যে কেন রায়বাহাদুর এভাবে আত্মহত্যা করলেন, তাই তোমার সাহায্য চাইছি। তুমি যা জানো তা আমাদের ঠিক ঠিক জানাও দেখি। প্রথম কথা, জিতা দিদি কি জানে তার গর্ভধারিণী মায়ের নাম? তুমি যে তা জানো তা আমি জানি। দশরথ বুদ্ধিমান, সে নত নেত্রে বলে, দিদিমণিও তা জানে। তার গর্ভধারিণী মা কিভাবে মারা যান সেটাও কি জিতা জানে? দশরথ এবার চোখ তুলে তাকায়, বলে, আগে সেটা আমি নিজেই জানি না হুজুর, দিদিমণি জানে কিনা তাও জানি না। তুমি কিছু আন্দাজ করতে পারছো কি কারণে রায় বাহাদুর এভাবে আত্মহত্যা করলেন? আবার দশরথ নতনয়ন হল, দুদিকে মাথা নেড়ে জানালো সে কোনো রকম আন্দাজ করতে পারে না। হরেন্দ্র বললেন, তুমি তাহলে যেতে পারো। বাসু বললেন, দাঁড়াও, তুমি বহুদিনের মানুষ, কতদিন এ বাড়িতে কাজ করছো দশরথ? তা 40 বছর হবে হুজুর। জিতা দিদিকে আমি কোলেপিঠে করে মানুষ করেছি। সেক্ষেত্রে তুমি নিজে থেকে কি কিছুই বলতে পারো না? দশরথ আবার বাসু সাহেবের চোখে চোখে তাকালো, বলল, একটা কথা, ওই যে মেম সাহেব বড় কর্তার জীবন বৃত্তান্ত লিখছেন, ওর ডান পায়ে বাত আছে, উনি একটু ঘুরিয়ে আটেন। হরেন্দ্রনাথ ধমকে ওঠেন, এটা কি এমন একটা জরুরি কথা? তোমার মাথায় গোবর? আগে আগে হ্যাঁ, না মানে এই কথার কথা বলছিলাম আর কি। দশরথ পালাবার পথ পায় না। শেষ জবানবন্দি দিতে এলো জিতা, অপরাজিতা। সকলের মতো সেও স্বীকার করল কেন যে রায়বাহাদুর এভাবে আত্মহত্যা করলেন সেটা ওর আন্দাজের বাইরে। বাসু জানতে চান, তুমি কি জানো রায়বাহাদুরের উইলে কি প্রভিশনস আছে? হ্যাঁ জানি, বাপি আমাকে নিজে থেকে বলেছিল। তুমি যে শশীকলা দেবীর কন্যা নও, দত্তক কন্যা, কথা তুমি কত বছর বয়সে জানতে পারো? কে জানায়? বোঝবার মতো বয়স যখন হলো তখন মাই আমাকে বলেছিল, আর কাউকে বলতে বারণ করেছিল। বলেছিল কথাটা মাত্র 4 জন জানে, বাপি, মা, কাকামণি আর দশরথদা ছাড়া আর কেউ জানে না, এমনকি সঞ্জয়দাও জানে না। তাহলে মায়ের বারণ না শুনে তুমি সে কথা ডাক্তার সলিল মিত্রকে বলে দিলে কেন? কে বলেছে? সলিল? কে বলেছে সেটা বড় কথা নয়, তুমি কি অস্বীকার করতে চাও? না, চাই না। আমি তাকে বলেছি ডাক্তারের কাছে কিছু গোপন করতে নেই বলে। তুমি কি জানো রায়বাহাদুর একটা নতুন উইল করতে যাচ্ছিলেন? না, জানি না। বাপি বা মা আমাকে কিছু বলেনি। তোমার মা সে কথা জানেন না। সেই উইলটা সই হয়নি, হলে তাতে প্রভিশন থাকতো যে তুমি সম্পত্তির অধিকারী হবে একটা বিশেষ শর্ত মানলে, যদি তুমি সঞ্জয় দুগারকে বিবাহ করো। অপরাজিতা 10 সেকেন্ড নির্বাক তাকিয়ে থাকল, বলল, বাপি ছিল বদ্ধ পাগল। দিন 15 আগে মা আমাকে ওই কথা বলে। আমি মাকে বলেছিলাম যে সঞ্জয়দা আর আমি খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনের মতো মানুষ হয়েছি ছেলেবেলা থেকেই। আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, কিন্তু ভাই বোনের মতো। তাছাড়া সঞ্জয়দা তো স্থির করে রেখেছে ঝর্ণাদিকে বিয়ে করবে বলে। সঞ্জয় কি রায়বাহাদুরকে জানিয়েছিল যে সে ঝর্ণাকে বিয়ে করতে চায়?
না, জানায়নি, সাহস পাচ্ছিল না। আমাকে অন্তত ঝর্ণাদি তাই বলেছে। বাসু জানতে চান, একটা কথা জিজ্ঞেস করি জিতা, প্রশ্নটা একটু ডেলিকেট, তুমি কিছু মনে করো না। অপরাজিতা বলে, আপনি খোলা মনে যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন স্যার, আমি অফেন্স নেব না। অশোভন প্রশ্ন মনে করলে জবাব দেব না। কি জানতে চান? তোমার পক্ষে স্টেজে অভিনয় করাটাই কি রায়বাহাদুরের আপত্তি ছিল? ওহ, এই কথা। হ্যাঁ, ছিল। বাপির আশঙ্কা ছিল আমি ওই কামালদাকে বিয়ে করব। বাপি গোরা হিন্দু, অসবর্ণ বিয়ে কিছুতেই মেনে নিবে না। বাসু বললেন, তর্কের খাতিরে যদি ধরে নেই যে তোমার বাবা একটা উইল করে গেলেন যে তুমি সঞ্জয় দুগারকে বিয়ে না করলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে, সেক্ষেত্রে তুমি কি করতে? সঞ্জয়কে বিয়ে করতে, না সম্পত্তিটা ত্যাগ করতে? অপরাজিতা উঠে দাঁড়ালো, বলল, জাস্ট এ মিনিট স্যার, আমি এখনই আসছি। গটগট করে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। 10-15 সেকেন্ড পরে ফিরে এলো ডাক্তার সলিল মিত্রের হাত দৃঢ়ভাবে ধরে। বললে, এই নিন স্যার আমার জবাব। দিস ইজ মাই হাজব্যান্ড ডক্টর এস মিত্র। আমরা দিন 15 আগে কলকাতায় গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছি। খবরটা মোহনপুরের কেউ জানে না, এই যা। ডক্টর মিত্র অবাক হয়ে বলে, কি ব্যাপার এমন নাটকীয়ভাবে? বাসু বললেন, আই কংগ্রাচুলেট ইউ ডক্টর মৈত্র, আই মিন মিত্র। ডক্টর মিত্র বলেন, তা তো করছেন, কিন্তু হঠাৎ এমন নাটকীয়ভাবে কথাটা জিতা ঘোষণা করলো কেন? বাসু জবাব দেবার আগেই অপরাজিতা বলল, তোমাকে পরে আমি বুঝিয়ে বলবো, এখন তুমি যাও, আমার জবানবন্দিটা এখনো শেষ হয়নি। তাই নয় বাসু সাহেব? কিন্তু এত জবানবন্দি নেওয়ার প্রয়োজন হচ্ছে কেন বলুন তো? বাসু বললেন, আমরা স্থির নিশ্চয় হতে চাই এটা একটা আত্মহত্যার কেস। স্থির নিশ্চয় হওয়ার কি আছে? ঘরটা ভিতর থেকে তালা বন্ধ, সমস্ত জানলা ভিতর থেকে ছিটকিনি বন্ধ। রিভলভারটা বাপির, চাবিটা পাওয়া গেল তার পকেট থেকে। এক্ষেত্রে এটা যে আত্মহত্যার কেস তাতে সন্দেহ থাকবে কেন? বাসু বললেন, দুটো বিষয়ে আমরা স্থির নিশ্চয় হতে চাই। প্রথম কথা, কেন তিনি আত্মহত্যা করলেন? দ্বিতীয় কথা, কেন তিনি আমাকে টেলিগ্রাম করে ডেকে পাঠিয়েছিলেন? একটু ইতস্তত করে অপরাজিতা বললে, হয়তো আমার বোকামিতে, কিন্তু আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে বাপি এমন একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে বসবে। আঘাত করলে সে চিরদিন প্রত্যাঘাতই করেছে, তো এভাবে সে যে হার মেনে নিতে পারে তা ছিল আমার দুঃস্বপ্নের অগোচর। তোমার কি বোকামির কথা বলছো জিতা? অপরাজিতা কিছুক্ষণ নত নেত্রে কি যেন চিন্তা করল, তারপর বলল, আগেই বলেছি বাপির ইচ্ছে ছিল যে সঞ্জয়দার সঙ্গে আমার বিয়ে হয়, কিন্তু আমাদের দুজনের কেউ তো চাইছিলাম না। সঞ্জয়দা ঝর্ণাদিকে পছন্দ করে রেখেছে, সাহস করে বাপিকে বলতে পারছে না। এদিকে আমি। বাসু বলেন, এখন আর লজ্জা করার কি আছে জিতা? এখন তো তোমরা স্বামী স্ত্রী। আমি ইচ্ছে করেই কামালদার সঙ্গে বাড়াবাড়ি রকম মেলামেশা করেছিলাম। আমি জানতাম সলিলকেও বাপি মেনে নিতে চাইবে না, কিন্তু কামালদার বিকল্প হিসেবে বাপি সলিলকে মেনে নেবেই। হরেনবাবু বলে, তা ঠিক। রায়বাহাদুর ছিলেন কট্টর হিন্দু। তুমি কামালকে বিয়ে করতে চাইছো বলেই তিনি ব্যারিস্টার সাহেবের সাহায্য চাইছিলেন। বাসু সাহেব যদি বলতেন কামাল নয় সলিল, তাহলে এনি পোর্ট ইন দ্য স্টর্ম আইনে উনি এক কথায় তা মেনে নিতেন। বাসু বললেন, কিন্তু তা তো হলো না হরেনবাবু। তার আগেই কেন উনি এমন অবিমৃষ্যকারীর মতো? অপরাজিতা বললে, নিয়তি। মৃত্যু বাপিকে টানছিল, তাই অগ্রপশ্চাৎ বিচার না করে সে নিজের রিভলভারে নিজেকে। স্যাড কেস। হরেন্দ্রনাথ বলে, ভেরি ভেরি স্যাড। ঘর খালি হলে হরেন্দ্রনাথ বললেন, একটা কথা বলবো স্যার? বলো। আজ রাতের মতো ক্ষমা দেওয়া যায় না? আমরা তো অনেক অনেক তথ্য আবিষ্কার করেছি। কেন রায়বাহাদুর আপনাকে টেলিগ্রাম করেছিলেন? কেন অপরাজিতা কামালের সঙ্গে বিশ্রীভাবে লটঘট করছিল? কেন সঞ্জয় সাহস করে বলতে পারেনি যে সে ঝর্ণাকে বিয়ে করতে চায়? কেন অপরাজিতা গোপনে রেজিস্ট্রি বিয়ে করে বসে আছে? তাই না? এখনও কি আপনার সব সমস্যার সমাধান হয়নি? এখনও কি আপনি মেনে নিতে পারছেন না যে রায়বাহাদুরকে কেউ খুন করেনি?
ইটস জাস্ট এ কেস অফ সুইসাইড। বাসু ঘরময় পায়চারি করছিলেন, থমকে থেমে পড়ে বলেন, অলরাইট, আজ রাতের মতো এখানেই থামছি, কিন্তু কাল সকালে ঠিক এখান থেকেই যাত্রা শুরু করব। প্লিজ কাম ব্যাক অ্যাট 10 টুমোরো মর্নিং। হরেনবাবু উঠে দাঁড়ায়, আড়মোড়া ভাঙে, একটা সিগারেট ধরিয়ে বলে, কি কি সমস্যার সমাধান এখনও বাকি রইল স্যার? 1. কেন রায়বাহাদুর ঠিক ফায়ার করার আগে 90 ডিগ্রি ঘুরে পশ্চিমমুখ হয়ে বসেছিলেন? 2. কেন রমলার হাত থেকে বেমক্কা চাবিটা মেঝেতে পড়ে গিয়েছিল? দ্বিতীয়টার জন্য যৌথভাবে দায়ী মধ্যাকর্ষণ এবং রমলা দেবীর অন্যমনস্কতা। 3. কেন হঠাৎ দশরথ জানার মনে হলো রমলার ডান হাঁটুতে বাত আছে, সে একটু খুঁড়িয়ে জলে? আপনি সেই পাগলের উক্তি নিয়েও চিন্তা করছেন স্যার? 4. কেন বৈঠকখানার বাইরে বাগানে এই ছেঁড়া ঠোঙাটা পড়েছিল? ছেঁড়া ঠোঙা মানে? বাসু পকেট থেকে একটা ব্রাউন রঙের ঠোঙা বার করে বললেন, এলাকাটা স্পটলেসলি ক্লিন। তাহলে ঠোঙাটা এলো কোত্থেকে? কেন? কখন? হরেনবাবু বলেন, এটা তো স্যার প্রায় সেই জাতের প্রশ্ন হলো, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? বাসু ওর কথায় ভ্রুক্ষেপ না করে বলে চলেন, 5. কি করে নটরাজ মূর্তির তলায় একটা কাচের টুকরো আটকে আছে? নটরাজ মূর্তির তলায় কি আছে? বাসু সাহেব টুলের ওপর থেকে ব্রোঞ্জের নটরাজ মূর্তিটা তুলে এনে দেখালেন। তার তলায় একটা ছোট্ট কাচের টুকরো আটকে আছে। প্রথমবার ঘরটা সার্চ করার সময় এটা তার নজরে পড়েছিল। পরদিন সকাল 9টায় ডাইনিং হলে প্রাতরাশে বসেছেন সবাই। ব্রেকফাস্ট টাইম সকাল 7টায়। কিন্তু সে ছিল রায়বাহাদুরের জমানায় গতকাল পর্যন্ত। তাছাড়া কাল শয্যাগ্রহণে সকলেরই যথেষ্ট দেরি হয়ে গেছে। গৃহকর্ত্রীর জ্বর হয়েছে শকে। সলিল তাই সকাল সকাল এসে তাকে পরীক্ষা করে ব্যবস্থা দিয়েছে। ব্রেকফাস্ট টেবিলে তিনি অনুপস্থিত। বাকি সবাই আছেন, সত্যপ্রসন্ন, ঝর্ণা, সঞ্জয়, অপরাজিতা, রমলা এবং সলিল। মোহান্তি আর কামাল উদ্দিন শুধু অনুপস্থিত। দশরথ আর বামুন ঠাকুর খাবার পরিবেশন করে চলেছে। আহারান্তে বাসু সত্যপ্রসন্নর দিকে ফিরে বললেন, আজ বিকালের কোনো গাড়িতে আমি ফিরে যাব। আপনি কাইন্ডলি গাড়ির ব্যবস্থাটা করে দেবেন। মিসেস শেঠ রায়কে আর বিরক্ত করব না। তাকে আমার সমবেদনা আর নমস্কার জানাবেন। সত্যপ্রসন্ন বললেন, আপনি কি হরেনবাবুর সঙ্গে একবার? হ্যাঁ, হরেনবাবু ঘণ্টাখানেকের মধ্যেই আসবেন। তাকে আমার ওপিনিয়ন জানিয়ে যাব। আমার মতে পোস্টমর্টেম হয়তো প্রয়োজন হবে না। আমি আজ খুব ভোরে উঠেছিলাম, তখনও আপনারা কেউ ওঠেননি। শুধু একজন মালি বাগানে কাজ করছিল। আমার মনে যে সংশয় ছিল তা মিটে গেছে। ডক্টর মিত্র বলে ওঠে, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন রায়বাহাদুর কেন আত্মহত্যা করেছেন? বাসু সাহেব তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, তা আমি বলিনি ডক্টর মিত্র। আমি বলিনি যে আমি বুঝতে পেরেছি কেন রায়বাহাদুর আত্মহত্যা করেছেন। আমাদের তো মনে হয়েছে সেটাই একমাত্র সমস্যা। তা যদি না হয় তবে কি বলতে চাইছেন আপনি? কী সংশয় ছিল আপনার? বাসু উঠে দাঁড়ালেন, বললেন, আমি বলতে চেয়েছি যে আমি জানি কিভাবে রায়বাহাদুরের মৃত্যু হয়েছে। এখন 9:20। আমি ওই স্টাডি রুমে গিয়ে বসছি। ঠিক 10 মিনিট পরে আপনারা সবাই আসুন। আমি কি বুঝেছি তা বুঝিয়ে দিয়ে আমি কলকাতা ফিরে যাব। রায়বাহাদুর আমার ক্লায়েন্ট, কিন্তু তাকে এখন ওয়েল, প্লিজ মিট মি অ্যাট 9:30 অ্যান্ড obey for the last time the punctuality imposed by the late lamented unfortunate person. 10 মিনিট পরে। বাসু স্টাডি রুমের চারদিকে তাকিয়ে দেখলেন দশরথ খানকতক বাড়তি চেয়ার সাজিয়ে রেখেছে। সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করছে। সত্যপ্রসন্ন, সঞ্জয়, সলিল, ঝর্ণা, জিতা, রমলা, এমনকি দশরথও কপাটের ওপাশে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। অনুপস্থিত শুধুমাত্র অসুস্থা গৃহকর্ত্রী। এবার অপরাজিতা বলে, আপনি শুরু করুন মিস্টার বাসু। কি মর্মান্তিক কারণে বাপি আত্মহত্যা করলেন
তা কি আপনি বুঝতে পেরেছেন? বাসু বললেন, ও ঘরে একবার বলেছি, আবার বলছি, না, রায়বাহাদুর আদৌ আত্মহত্যা করেননি। ইটস আ ডেলিভারেট ফার্স্ট ডিগ্রি কেস অফ মার্ডার। বাসু সাহেবের উচ্চারিত শেষ শব্দটা ২-৩ জনের কণ্ঠে প্রতিধ্বনিত হল। সত্যপ্রসন্ন সামলে নিয়ে বলেন, কি বলছেন স্যার? মার্ডার মানে? ঘর তালা বন্ধ, জানলাগুলো ভিতর থেকে বন্ধ, তাহলে হত্যাকারী ঘর ছেড়ে বার হয়ে গেল কি করে? সঞ্জয় বলল, ভেন্টিলেটর দিয়ে নয় নিশ্চয়ই। বাসু উঠে দাঁড়ালেন, বললেন, লক্ষ্য করে দেখুন, সার্সি পাল্লায় যে টাওয়ার বোল্ট বা ছিটকিনি আছে তা সব নিচের দিকে। এই দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে বন্ধ জানালা দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। তিনি কায়দাটা দেখালেন। সার্সি পাল্লার ছিটকিনিটা আলগাভাবে উঁচু করে রেখে দুটো পাল্লা টেনে বন্ধ করে একটু ঝাঁকালেই নিচেরকার ফুটোয় ছিটকিনিটা পড়ে যায়। বাসু বললেন, এই কায়দায় একজন মানুষ ঘর ছেড়ে জানলা দিয়ে বাইরে গিয়ে ঝাঁকানি দিয়ে ছিটকিনিটা ফুটোর মধ্যে ফেলে দিতে পারে। তখন মনে হবে ঘরের ভিতর যে আছে সেই লোকটাই প্রতিটি জানালা ও দরজা বন্ধ করেছে। এই কায়দায় ঘর ছেড়ে একজন বাইরে যেতে পারে, কিন্তু বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে সে ঢুকতে পারে না। রমলা বলে ওঠে, কে কেন এ কাজ করবে? বাসু তার দিকে ফিরে বলেন, ওটা আমার অঙ্কের শেষ ধাপ ডক্টর স্মিথ। কেন এবং কে, তার আগে দেখতে হবে কিভাবে। প্রথম কথা, হত্যা যে করেছে সে ঘরের লোক, বাইরের নয়। তাকে রায়বাহাদুর বিশ্বাস করেন, স্নেহ করেন, তাই সে নিকট সান্নিধ্য থেকে ওকে গুলি করার সুযোগ পায়। হয়তো রায়বাহাদুর তখন কিছু লিখছিলেন, হত্যাকারী তার পাশেই দাঁড়িয়েছিল। নিঃশব্দে টেবিলের ড্রয়ার খুলে রিভলভারটা সে বার করে নেয়। টেবিল ল্যাম্পের জোরালো আলোয় বাইরের ব্যাপারটা নজর হয়নি রায়বাহাদুরের। হত্যাকারী ওর দক্ষিণ কর্ণমূলে গুলি করে। উনি তখন উত্তরমুখী হয়ে টেবিলে বসেছিলেন। গুলিটা ওর মস্তিষ্ক বিদীর্ণ করে পশ্চিম দিকের খোলা দরজা দিয়ে বাইরে চলে যায়। পিতলের ঘণ্টায় প্রতিহত হয়ে করিডোরের দিকে চলে যায়। জানলা 3টি বন্ধই ছিল। আততায়ী দরজাটা বন্ধ করে চাবিটা রায়বাহাদুরের পকেটে ফেলে দেয়। নিজের ফিঙ্গারপ্রিন্টটা মুছে নিয়ে রিভলভারটায় ওর ডান হাতের আঙুলের ছাপ তুলে দেয়। দ্রুত হাতে সরি কথাটা ব্লক ক্যাপিটালে লিখে সে চেয়ারটা 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। গুলিটা যে দরজা দিয়ে বেরিয়ে যায়নি, অর্থাৎ গুলি করার আগেই যে দরজা বন্ধ করা হয়েছে, সেটা প্রমাণ করতে হত্যাকারী এই কাণ্ডটা করে। নটরাজের মূর্তিটা তুলে নিয়ে আয়নাটায় আঘাত করে চুরমার করে দেয়। তারপর পশ্চিম দিকের জানলার ছিটকিনিটা খুলে যে কায়দায় আমি দেখিয়েছি সেই কায়দায় ঘর ছেড়ে বাইরে লাফিয়ে নামে। ডক্টর মিত্র বাধা দিয়ে বলে, মাফ করবেন স্যার, আপনি আপ্তবাক্যের মতো ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছেন। এর পিছনে কিছু যুক্তি আছে কি? বাসু নটরাজ মূর্তিটা তুলে এনে দেখালেন। তার নিচে একটা ছোট্ট কাচের টুকরো গেঁথে রয়েছে। কাচ নয়, আয়নার একটা ক্ষুদ্র অংশ। বাসু বললেন, বিরুদ্ধ যুক্তি দিয়ে তুমি আমাকে বুঝিয়ে দাও ডক্টর মিত্র, কিভাবে ওই আয়নার টুকরোটা ব্রোঞ্জ মূর্তির তলায়, গায়ে নয় তলায়, বেইজে আটকে থাকতে পারে। বোঝাও কি কারণে সুইসাইড করার আগে রায়বাহাদুর 90 ডিগ্রি ঘুরে বসেছিলেন। কেউ কোনো জবাব দেয় না। বাসু বলেন, আজ খুব ভোরে উঠে বাগানে তল্লাশি করতে গিয়ে আমি দেখেছি স্টাডি রুমের পূব দিকের জানলার নিচে একজোড়া জুতোর ছাপ। বেশ বোঝা যায় খোলা জানলা দিয়ে কেউ লাফ দিয়ে নেমেছিল। ওখানে ফুলের বেড, তাই মাটি ভিজে ছিল। ডান পায়ের জুতোর ছাপটা খুব স্পষ্ট। আমি তার নিখুঁত মাপ নিয়ে এসেছি। বাসু সাহেব পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে টেবিলে রাখলেন। বললেন, নিঃসন্দেহে লেডিজ শু। পুরুষ মানুষের জুতোর হিল অমন হয় না, ফলে সম্ভাব্য আততায়ীর জেন্ডার নির্ধারিত হলো। আমাদের অনুসন্ধানের ক্ষেত্রটা অনেক সংকীর্ণ হয়ে গেল। বাসু সাহেব থামলেন। সকলে ওর মুখের দিকে তাকায়। কেউ কোনো কথা বলে না। বাসুই পুনরায় বলেন, আপনারা জানেন
জুতোর মাপ থেকে পায়ের মাপ নির্ধারণ করা যায়। ক্রিমিনোলজি ও ফরেনসিক রিসার্চ বলে 8-10 মিলিমিটারের মধ্যে আন্দাজটা নিখুঁত হয়। আততায়ী যেহেতু বাইরের কেউ নয়, তাই আমাদের বাড়ির ভিতরেই সন্ধানটা করতে হবে। বাড়িতে 4 জন মহিলা আছেন, তার ভিতর মিসেস শেঠ রায়কে অনারেবল এক্সেপশন ধরে নিয়ে আমি বাকি 3 জনের পায়ের মাপ নিতে চাই। আপত্তি করার কিছু নেই। ইটস অ্যান অ্যাকাডেমিক অ্যানালাইসিস। পুলিশ এসে খুঁজে দেখবে লেডিস শুটা কার। আশা করি আপনাদের কারও আপত্তি নেই। অপরাজিতা রুখে ওঠে। এই অভদ্র একাডেমিক এনকোয়ারি থেকে আপনাকে নিবৃত্ত করা যাবে না তা আমরা বুঝতে পারছি। তাছাড়া আপনি তো হুমকিও দিয়ে রাখলেন পুলিশ এসে সেটা করবেই। সুতরাং আপনি দেখুন। বাসু নিঃশব্দে এগিয়ে এলেন। পকেট থেকে ছোট্ট একটা 1 মিটারের মেটালিক রোলিং টেপ বার করে এগিয়ে গেলেন ঝর্ণার দিকে। ঝর্ণা স্লিপার থেকে নিঃশব্দে তার ডান পাটা বার করে দিল। জুতোর সেলসম্যান যেভাবে মাপ নেয় সেই ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে পায়ের মাপটা নিয়ে বাসু বললেন, না, ঝর্ণার পা অনেক বড়। নেক্সট ডক্টর স্মিথ। রমলাও বিরক্ত মুখে তার ডান পাটা বাথরুম স্লিপার থেকে বার করে বাড়িয়ে ধরল। বাসু মাপ দিয়ে বললেন, ডক্টর রমলা স্মিথের পা আবার বেশ কিছুটা ছোট, আউট বাই 15 mm। এবার অপরাজিতা এসো। অপরাজিতা উঠে পড়ে। স্যান্ডেল থেকে ডান পাটা বার করে সোজা হয়ে দাঁড়ায়। বাসু মেটালিক টেপটা ওর পায়ের পাশে ধরে দেখলেন, উঠে দাঁড়ালেন। কোনো কথা বললেন না। গুটিয়ে নিয়ে মেটালিক টেপটা পকেটে রাখলেন। নিঃশব্দে বসে পড়লেন নিজের চেয়ারে। অপরাজিতার ভ্রুকঞ্চন হলো। বলে, কি হলো? কিছু বলছেন না যে? আই এম সরি জিতা, মাপটা এবার হুবহু মিলে গেছে। সো হোয়াট? গর্জে ওঠে অপরাজিতা। বাসু ধীরে ধীরে বললেন, রমলা বা ঝর্ণার ক্ষেত্রে মাপটা মিলে গেলেও আমাদের কিছুটা সন্দেহ থাকত মোটিভের অভাবে। রায়বাহাদুরের জীবন মৃত্যুর সঙ্গে ডক্টর স্মিথ অথবা ঝর্ণার জীবন নিঃসম্পর্কিত। কিন্তু বাক্যটা অসমাপ্ত রেখে বাসু থেমে গেলেন, হাসলেন। ডক্টর সলিল মিত্র এবার গর্জে ওঠে, জিতার ক্ষেত্রে বা মোটিভ কি দেখতে পেলেন আপনি? জিতা ওর বাবার ড্রয়ের ঘেটে একটা নতুন উইলের ড্রাফট দেখতে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল ওই উইলটা সই হয়ে গেলে সে সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। রায়বাহাদুরের এস্টেটের মালিক হয়ে যাবে সঞ্জয় দুগার। এত বড় সম্পত্তির লোভটা সে। সত্যপ্রসন্ন বলে ওঠেন, মানে একথার কি অর্থ? সঞ্জয় কিভাবে? অপরাজিতাকে জিজ্ঞেস করুন, সে জানে। অপরাজিতা গর্জে ওঠে, ইটস আ লাই, এ ড্যামড লাই। বাসু ম্লান হেসে বললেন, হত্যার পরিকল্পনাটা তুমি যেভাবে ঝোঁকেছিলে জিতা, তা নিখুঁত। রায়বাহাদুর ঘটনাচক্রে আমাকে টেলিগ্রাম না করলে পুলিশ মেনে নিত এটা আত্মহত্যা, তোমাকে ধরতে পারত না। অপরাজিতা আবার গর্জে ওঠে, আপনি 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 একটা বদ্ধ উন্মাদ। বাসু বলেন, আজ এখানে নিজের বাড়ির বৈঠকখানায় তুমি ও কথা বলতে পারো। এটা আদালত নয়। তুমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে নেই। কিন্তু শেষের সেদিন ভয়ঙ্করের কথাটা ভেবে দেখো জিতা। অনারেবল জাস্টিস যখন রায় দেবেন, শি শ্যাল বি হ্যাংড বাই দ্য নেক আনটিল। না, থামুন আপনি। বাসু সাহেব চমকে এপাশে ফিরলেন। কথাটা বলেছেন ডক্টর মিস রমলা স্মিথ, সেই অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটি। উত্তেজনায় তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। বাসু বললেন, জিতার ফাঁসি হবেই, ডেলিভারেট মার্ডার। সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে। একমাত্র তারই মোটিভ আছে। রায়বাহাদুরের মৃত্যুতে একমাত্র সেই লাভবান হচ্ছে। তাছাড়া জুতোর মাপ, হ্যাং ইয়ার জুতোর মাপ। আমি অকাট্য প্রমাণ করে দেব খুকু এ কাজ করেনি, করতে পারে না। কি প্রমাণ জানতে চাইলেন বাসু। আই কনফেস, হ্যাঁ স্বীকার করছি, আমি আমি রায়বাহাদুরকে হত্যা করেছি, ঠিক যেভাবে আপনি বলেছেন সেইভাবে। অপরাজিতা আবার গর্জে ওঠে, সে কি? কিন্তু কেন কেন এই জঘন্য অপরাধটা করলেন মাসিমা? ডক্টর রমলা স্মিথ দুহাতে নিজের মুখটা ঢাকলেন।
বাসু এবার এগিয়ে এসে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ লিভ আস অ্যালোন। ডক্টর মিস রমলা স্মিথের পাহারায় তো আমি আছি। সঞ্জয়, তুমি থানায় একটা ফোন করে দাও। হরেন্দ্রবাবুকে এখনই চলে আসতে বলো, ইমিডিয়েটলি। একে একে সবাই ঘর ছেড়ে বার হয়ে গেলেন নিঃশব্দে, মাথা নিচু করে। শুধু অপরাজিতা দরজার কাছে একবার ফিরে দাঁড়ালো, সেখান থেকে চাপা গলায় ভৎসনা করে উঠল, ছি ছি মাসিমা, আপনি আপনি কেন এই জঘন্য কাজটা করলেন? পাপি আপনার কি ক্ষতি করেছিল? বাসু এগিয়ে এসে ওর হাতটা ধরলেন, দরজার বাইরে পৌঁছে দিলেন। দেখলেন সেখানে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে পুরাতন ভৃত্য দশরথ জানা। বাসু ফিরে এসে বললেন, বসো রমলা, আই এম সরি। রমলা হাসলেন, হাত দুটি সরালেন মুখ থেকে, তার চোখে জলের দুটি ধারা। বললেন, আপনি আপনি বোধহয় ইচ্ছে করেই ভুল করছিলেন। আমাকে উত্তেজিত করে নিজ মুখে কনফেস করানোর জন্য ডেলিভারেটলি ওভাবে খুকুকে আক্রমণ করেছিলেন, তাই নয়? বাসু নত নেত্রে বললেন, আই এম সরি রমলা, কিন্তু কি করে চিনলেন আমাকে? সন্দেহ আমার প্রথম থেকেই হয়েছিল যখন তুমি জিতাকে খুকু বলে ডাকতে শুরু করেছিলে, কিন্তু আমার আগেই তোমাকে চিনতে পেরেছিল আরেকজন, ওই দরজার বাইরে যে পাহারায় আছে, দশরথ জানা। হয়তো বুঝতে পেরেও সে সাহস করে কাউকে কিছু বলতে পারেনি, শুধু আমাকে বলেছিল, তোমার ডান পায়ে বাত, তুমি একটু ঘুরিয়ে চলো। দশরথ, দশরথ। দশরথ এগিয়ে এলো ঘরের ভিতর। বাসু রমলার দিকে ফিরে বললেন, তোমার এখন একটি স্টিমুলেন্ট দরকার। কি খাবে বলো? জিন উইথ লাইম না গরম দুধ? ডক্টর স্মিথ দশরথের দিকে ফিরে বললেন, এক গ্লাস ঠান্ডা জল দশরথ। যে আজ্ঞে। মাথা নেড়ে নিঃশব্দে চলে গেল দশরথ। বাসু বললেন, সমস্ত সন্দেহের অবসান হলো তোমার ডান পায়ের গোড়ালিটা দেখে। পায়ের মাপ নেবার অছিলায় আমি ডান পায়ের গোড়ালিটা পরীক্ষা করলাম। 20-25 বছরেও বুলেটউন্ডের দাগটা মিলিয়ে যায়নি। ওর ড্রয়ার ঘেটে উইলটা দেখিয়ে আমার মাথায় আগুন ধরে গেছিল। আপনি জানেন না, লোকটাকে আমি আজও চারুতার ডেফিনেশন অনুযায়ী শ্রেণীশত্রু রূপে দেখি। খুকুকে সে গ্রহণ করেছিল, কিন্তু খুকুর মাকে অপমান করতে তার বাধেনি। আমি বুঝতে পেরেছিলাম খুকু ডাক্তার মিত্রকে ভালোবাসে। কামালকে সে যে প্রশ্রয় দেয় সেটা লোক দেখানো। আমার আরও মনে হয়েছিল খুকু ইচ্ছে করেই কামালের সঙ্গে বেশি মাখামাখি করে, যাতে কামালের বদলে ডক্টর মিত্রকে বিয়ে করে বসলে ওর বাবার স্বস্তির নিঃশ্বাস পড়বে। কিন্তু ওই মেগালোম্যানিয়াক বুড়োটা তা হতে দেবে না। সে জোর করে খুকুর সঙ্গে সঞ্জয়ের বিয়ে দেবে। উইলটা সই হয়ে গেলে খুকুর আর বাঁচবার কোনো পথ থাকবে না। কিন্তু তুমি কি বুঝতে পারোনি, এভাবে উইল করলে সেটা আদালতে টিকবে না। খুকুকে স্বেচ্ছায় দত্তক নিয়েছিলেন, তার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিয়ে ওভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। এখন সে কথা বুঝছি, তখন আমি বুঝিনি। বাসু বললেন, বুলেটটাকে তুমি করিডোরে দেখতে পেয়েছিলে, তাই না? যখন আমরা স্টাডি রুমের দিকে যাচ্ছি তখন? ইয়েস। চাবিটা ইচ্ছে করে হাত থেকে ফেলে দিয়ে চাবির সঙ্গে বুলেটটা কুড়িয়ে নেই। কপারটা ভেঙে ফেলার পর সবাই যখন 2-5 সেকেন্ডের জন্য বিহ্বল হয়ে পড়ে, তখন সাবধানে সীসার গোলকটা স্টাডি রুমের মেঝেতে গড়িয়ে দিয়েছিলাম। আর সময়টা গুলিয়ে দেবার জন্য কাগজের ঠোঙাটা দিয়ে ফুলিয়ে ফাটিয়েছিলে। হ্যাঁ, গুলিটা করেছিলাম 7:30টায়, কিন্তু আমার শাড়িতে কিছু রক্তের দাগ লেগে যায়, তাই ঘরে গিয়ে শাড়িটা বদলে স্নান করে ফিরে আসি। ঠোঙাটা ফাটাই বৈঠকখানায় ঢোকবার মিনিট খানেক আগে। সবচেয়ে দুঃখের কথা, আমি বুঝতে পেরেছিলাম যে জুতোর মাপের গল্পটা আপনার একেবারে আষাঢ়ে গল্প, কারণ তখন আমার পায়ে ছিল স্লিপার, তার হিল নেই। আর আমি ওই জানালা দিয়ে আদৌ লাফ দিয়ে ফ্লাওয়ার বেডে নামিনি। আমি ঘর থেকে বের হয়েছিলাম দক্ষিণ দিকের একটা জানালা দিয়ে, সেদিকে ফ্লাওয়ার বেড নেই, কংক্রিটের পাতই। তাই বেশ বুঝতে পারছিলাম যে জুতোর মাপের আষাঢ়ে গল্পটা আপনি বানিয়ে বলছিলেন। আরও বুঝতে পারছিলাম আপনি আমাকে কিছুতেই চিহ্নিত করতে পারবেন না। আমার কথা কেউ জানে না, কেউ আমাকে সন্দেহ করবে না,
আমার কোনো মোটিভকেও খুঁজে পাবে না, কিন্তু আপনি যেভাবে অজগরের মতো পাকে পাকে খুকুকে জড়িয়ে ফেলেছিলেন তাতে আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছিলাম। খুকুর মোটিভটা প্রতিষ্ঠা করা যাবে। আমার মনে হলো আপনারা পাকে চক্রে খুকুকেই ফাঁসির দড়ি থেকে ঝোলাবেন। তাই আমি নিরুপায় হয়ে আপনি যখন ড্রামাটিক্যালি বলতে শুরু করলেন, শি শ্যাল বি হ্যাংড বাই দ্য নেক, বাসু বললেন, নামটাকে ছেটে ফেলেছ, চুলগুলো ছেটে ফেলেছ, ধর্মটাকেও ছেটে ফেলে ক্রিশ্চিয়ান হয়েছ। শুধু আমার বিশ্বাস, মাতৃ স্নেহটাকে এভাবে ছেটে ফেলা যায় না। তোমার স্বীকারোক্তি আদায় করতেই আমি অতি নাটকীয়তার আশ্রয় নিয়েছিলাম। আই এম সরি। ইউ নিড টু বি স্যার। একটা কথা শুনে রাখুন, পুলিশ এনকাউন্টারে মরেনি। ফাঁসির দড়ি থেকেও এই বোরজোয়া সরকার আমাকে ঝোলাতে পারবে না। আই থ্রো আ চ্যালেঞ্জ টু ইউ অল। বাসু শান্ত কণ্ঠে বললেন, কিসের জোরে এত বড় কথাটা আমাকে বলছো অতসী? কে তোমাকে মুক্ত করে দেবে, ফাঁসির দড়ি থেকে বাঁচাবে? কে? কোথায় তিনি? সিলিংয়ের দিকে তর্জনী নির্দেশ করে অতসী বলল, হি ইজ আপ দেয়ার স্যার। আমি মুক্তি পাব করুণাময়ের অপার করুণায়। আমি লিওকোমিয়ার রোগী। আমার মেয়াদ আর 4-6 মাস। বিচারের প্রহসন শেষ হবার আগে আমি পৌঁছে যাব সমরের কাছে। জীবনের শেষ কয়েকটা সপ্তাহ মেয়ের কাছে কাছে কাটাবো বলেই খোকুর কাছে চলে এসেছিলাম। বাসু এগিয়ে এলেন। একটা অনুরোধ করব স্যার, রাখবেন? বলো অতসী। আমি আজ দাতাকর্ণ। খোকু যেন কোনোদিন জানতে না পারে কেন তার মাসিমা ওই জঘন্য অপরাধটা করলেন, না হলে বেচারি সারাটা জীবন নিজের অনুশোচনায় দগ্ধে দগ্ধে মরবে। বাসু বলেন, আমিন। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।